আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা আম কানাডার নামকরা ডাক্তার জেইসন ফাং এর অ্যা যে উপস্থাপনাটির বাংলা অনুবাদ করতে শুরু করেছিলাম, যেই উপস্থাপনাটি উনি ২০১৪ সালের ডিসেম্বর মাসে YouTube এ প্রকাশ করেছিলেন। সেই আম যে উপস্থাপনাটি তার অনুবাদের আজকে ২য় পর্ব করব আমরা। কারণ তার পুরো লেকচারটি প্রায় ৫৪ মিনিট লম্বা। তো একবারে অনুবাদ করে আমি সারতে পারব না আসলে। তো ১ম পর্ব আমি করে দিয়েছিলাম এর আগে এবং আজকে হবে তারই ২য় পর্ব। তো ১ম পর্বে আমরা যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে কি যন্ত্রণা! এটা তো এখানে ছিল তুমি আবার করো কেন? এতগুলি অপশন দেখাও কেন? আম তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ১ম পর্বে আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে যে দুটো বড় মিথ্যা কথা আমাদেরকে বলা হয়, সেই দুটো নিয়ে তিনি আলোচনা শুরু করেছিলেন। ১ম মিথ্যাটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস রোগ সারে না। আর ২য় মিথ্যা কথাটি হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিসের আম স মানে চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে রক্তের চিনির মাত্রাকে স্বাভাবিক অবস্থায় নামিয়ে আনা বা রক্তের চিনির মাত্রাটাকে কমিয়ে রাখা। তো আম ওই ১ম পর্বের মধ্যে তিনি দেখিয়েছিলেন যে টাইপ 2 ডায়াবেটিস আসলে অত্যন্ত রিভার্সিবল বা উপশমযোগ্য একটি অসুখ বা নিরাময়যোগ্য অসুখ, যেটা বহুদিন আগে থেকেই করা হচ্ছে। যখন ব্যারিয়াট্রিক্স সার্জারি ধারণাটি আ বিজ্ঞানীরা ব্যবহার করতে শুরু করেছেন, যেখানে তাদের মানুষের পাকস্থলী কেটে বাদ দেয়া হয় অথবা পাকস্থলীর চারপাশে একটি ফিতা বেঁধে, বেল্ট বেঁধে জিনিসটাকে এমন ছোট করে দেয়া হয় যে আপনি কোন খাবার খেতে পারবেন না। তো ফলাফলে দেখা যায় যে ব্যারিয়াট্রিক সার্জারি করার ১ মাসের মধ্যেই যারা সিভিয়ার ডায়াবেটিক ছিলেন তাদেরও ডায়াবেটিস আর থাকে না। যারা ইনসুলিন ইনজেকশন নিচ্ছিলেন তাদের আর ইনসুলিন নেবার প্রয়োজন হয় না। ঔষধ না খেলেও তাদের রক্তে চিনির মাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। যেটা এই ডায়াবেটিস সেরে যাবার প্রমাণ। ২য় যে পথটি তিনি দেখিয়েছিলেন সেটি হচ্ছে অ্যা যে যদি কেউ আম কম ক্যালোরিযুক্ত খাবার খায়, অর্থাৎ প্রতিদিনে আমাদের যে ক্যালোরি চাহিদা থাকে দৈনিক, তার থেকে অনেক কম যদি কেউ খায় তাহলেও দেখা যায় যে তাদের ডায়াবেটিস সারতে শুরু করে। আর ৩য় যে উপায়টি সম্পর্কে তিনি দেখিয়েছিলেন যে খাবার থেকে যদি শর্করা খাওয়া কেউ বাদ দেয় তাহলেও আম সেই একই ফল পাওয়া যায়। আচ্ছা, ২য় যে উপায়টা যেখানে ক্যালোরি কম খাওয়া, সেখানে আরেকটি ধারণা ব্যবহার করা যায় যেটি হচ্ছে উপোস করা। উপোস করাও এক ধরনের কম ক্যালোরি খাওয়া। ইনফেক্ট কম ক্যালোরি খাওয়ার সবথেকে যে আম এক্সট্রিম বা সবথেকে চরম যে রূপ হতে পারে সেটাই হচ্ছে উপোস করা, কিছুই না খাওয়া। তো উপোস করলেও টাইপ 2 ডায়াবেটিস সেরে যায় এরকম প্রমাণ তিনি দেখিয়েছেন ১ম পর্বে। যদি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ১ম পর্বের ভিডিওটি দেখে নেবেন অনুরোধ করব। তো যাই হোক, চলুন আর দেরি না করে এবারে ২য় পর্ব শুরু করি। ২য় পর্বে আমরা উনার মূল ভিডিওর ১৭ মিনিট ১৬ সেকেন্ড যে মার্কার সেখান থেকে শুরু করছি। আর ভিডিওটির মূল টাইটেল ছিল "2 Big Lies About Type 2 Diabetes"। যদি কেউ এই বিষয়টি আম দেখতে চান বা এই ভিডিওটি নিজেরা দেখতে চান তাহলে আম এই টাইটেল দিয়ে সার্চ করলে YouTube এ আপনারা এটা পেয়ে যাবেন। তো চলুন এবারে আমরা অনুবাদ শুরু করি। So this is the thing about type 2 diabetes is that we're kind of chasing the wrong thing. তো তিনি বললেন যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমরা ভুল জিনিসের পেছনে ছুটছি। So you really have to understand what causes the diabetes in order to treat it. তো আমাদেরকে টাইপ 2 ডায়াবেটিস কেন হয় সেটা বুঝতে হবে যদি আমরা এটাকে চিকিৎসা করতে চাই। So what's the cause of type 2 diabetes? Well, প্রশ্ন হচ্ছে তাহলে টাইপ 2 ডায়াবেটিস কেন হয় বা কি কারণে টাইপ 2 it's ডায়াবেটিস often হয়? the insulin resistance, right? এবং এর জবাব হচ্ছে এটি ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স ধারণাটি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য বলছি যে, এমন একটি অবস্থা যখন আমাদের দেহের কিছু অঙ্গ বা কোনো অঙ্গ ইনসুলিনের সংকেতে কাজ করে না এবং তার ফলে দেহ অতিরিক্ত মাত্রায় ইনসুলিন উৎপাদন করে এই কার্যক্ষমতাহীনতাকে সামাল দেবার চেষ্টা করে। তাতে দেহের মধ্যে ইনসুলিনের মাত্রা থাকে অতিরিক্ত, কিন্তু সেটা সঠিকভাবে কাজ করতে পারে না। আর অতিরিক্ত ইনসুলিন দেহে থাকলে এই কাজ না করতে পারার ব্যাপারটা আরো খারাপ হয়। ফলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা একটা বলতে পারেন যে ধ্বংসচক্রের অংশ। যে ক্রমান্বয়ে আপনার অবস্থা খারাপ হতে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। তো টাইপ 2 ডায়াবেটিসের কারণ হচ্ছে এই ইনসুলিন রেজিস্ট্যান্স। But it's not the high blood sugars which causes it. But what do we treat? We treat the high blood sugars. তো টাইপ 2 ডায়াবেটিস রক্তের অতিরিক্ত মাত্রায় চিনি কিন্তু অ্যাম অ্যা টাইপ 2 ডায়াবেটিসটাকে ঘটায় না। তো
কিন্তু আমরা চিকিৎসা করি কিসেকে? আমরা চিকিৎসা করি রক্তের চিনির মাত্রাকে। তার মানে আমরা ভুল জিনিসকে চিকিৎসা করছি। So of course it's not going to make any difference. You're not treating the disease. অবশ্যই তাহলে আমরা কোনো উপকার পাবো না। কারণ আমরা আসলে অসুখটাকে চিকিৎসা করছি না। So if you take an analogous situation, so suppose you have a bad infection, right? You have a big abscess somewhere. Well, the cause is the bacteria, so you need to treat the bacteria with antibiotics, right? What you don't do is you say, oh, I have a fever, so I'm going to treat the fever, because that's just symptomatic treatment, right? If you treat তো উদাহরণ হিসেবে এই ধারণাটিকে বোঝার জন্য তিনি আরেকটা উদাহরণ দিলেন। তিনি বললেন যে, ধরুন আপনার দেহে কোথাও একটা বড় ইনফেকশন হয়েছে, কোনো একটা ঘা হয়েছে এবং সেই ঘায়ের অ্যাম কারণটা কি? কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া গিয়ে আপনার দেহের মধ্যে এই ঘাটা তৈরি করেছে বা ইনফেকশন তৈরি করেছে। তো এই ইনফেকশনটা হলে আপনার দেহে জ্বর হবে। তো এখন এই অবস্থায় আপনি যদি জ্বরকে চিকিৎসা করার চেষ্টা করেন যে, আমি প্যারাসিটামল খেয়ে বা এরকম জ্বর কমানোর ঔষধ খেয়ে জ্বরটাকে কমিয়ে নেব, তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আপনার অসুখটা সারবে না। the infection, the fever goes away. অন্যদিকে আপনি যদি ইনফেকশনটাকে চিকিৎসা করেন, ইনফেকশনটাকে ঔষধ দিয়ে ভালো করার চেষ্টা করেন, তাহলে জ্বর এমনিতেই আর হবে না। এমনিতেই জ্বরটা সেরে যাবে। But treating the fever makes no difference, তার মানে এই ক্ষেত্রে জ্বরকে চিকিৎসা করার চেষ্টা করলে আসলে অসুখটা সারবে না। right? It's the same as the high blood sugars. The high blood sugars is a result of the insulin resistance. আর উচ্চ মানে রক্তে বেশি মাত্রায় চিনি থাকার ঘটনাটাও ঠিক একই রকমের একটা ঘটনা। যে এই রক্তে বেশি চিনি থাকাটাই অসুখের কারণ নয়। বরং অসুখের কারণ টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে অসুখের কারণটা হচ্ছে অতিরিক্ত ইনসুলিন বা ইনসুলিন রেজিস্ট্যান্স। একটু আগে যেরকম ব্যাখ্যা করলাম। So if you're not treating the insulin resistance, you're not going to get any better. তার মানে আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে চিকিৎসা না করি, সমাধান না করি তাহলে আমাদের স্বাস্থ্যগত উন্নতি হবে না You're going to get worse. এবং স্বাস্থ্য ইনফ্যাক্ট খারাপ হবে। And that's exactly what you see. এবং ঠিক তাই আমরা দেখতে পাই। So if you look at virtually all of your patients with type 2 diabetes, what happens is that they start with metformin, then they go on 2 drugs and 3 drugs and insulin and more insulin and more insulin. এবং আ যেকোনো ডাক্তার যারা টাইপ 2 ডায়াবেটিক রোগীদের চিকিৎসা করেন তারা এই অভিজ্ঞতাই তাদের হয়ে থাকে সকলের ক্ষেত্রেই প্রায়। সেটি হচ্ছে যে ১ম এ ডায়াবেটিক রোগীকে একটি ঔষধ দিয়ে শুরু করা হয়। তারপরে ঔষধ বাড়িয়ে ২ টো ৩ টে এরকম করে বাড়ানো হয়। একসময় ওষুধে কাজ করে না তখন তাকে ইনসুলিন ইনজেকশন দেয়া হয় এবং তারপরে ইনসুলিনের মাত্রা ক্রমান্বয়ে বাড়াতেই থাকতে হয়। প্রতি ৩ মাস অন্তর, ৬ মাস অন্তর, অন্তর ইনসুলিনের মাত্রা বাড়াতেই থাকতে হয়। And what you see is that over the span of, 10 years, 20 years, whatever it is, you started with one medication and you wound up like Margaret on 120 units of insulin. তো ১০ বা ১৫ বছরের যদি সময় নিয়ে আমরা এরকম রোগীদের কথা চিন্তা করি, তাহলে দেখবেন রোগী শুরু করেছিল হয়তো একটা ঔষধ খাওয়া দিয়ে এবং এই ১০ বছর পরে গিয়ে সে হয়তো ১২০ ইউনিট ইনসুলিন গ্রহণ করছে। যেটা মার্গারেটের ক্ষেত্রে ঘটেছিল। মার্গারেট হচ্ছে ডাক্তার ফাংয়ের একজন রোগী, যার কথা আমরা ১ম পর্বে আলোচনা করেছিলাম। So your diabetes is not better, it's worse. তার মানে আপনার ডায়াবেটিস কিন্তু ভালো হয়নি, বরং অবস্থাটা আরো খারাপ হয়েছে। আপনার ডায়াবেটিসটা আরো খারাপ হয়েছে। It's worse than it's ever been. এবং এটা এ এই ১০ বছর পরে যেই অবস্থায় আছে সেটা হচ্ছে সর্বকালের সবথেকে খারাপ অবস্থা। In fact, at no point in the entire treatment was the diabetes actually getting better. এবং বাস্তবে যদি আপনি হিসাব করে দেখেন তাহলে এই যে চিকিৎসার পুরো আম সময়টা ১০ বছর বা ১৫ বছর ধরে চিকিৎসার যে পুরো সময়টা, এই সময়ের কোনো সময়েই ডায়াবেটিসটা কিন্তু ভালো হয়নি। And that's the experience not just of Margaret, but virtually 100% of conventionally treated patients. আর এই অভিজ্ঞতা শুধুমাত্র মার্গারেটের ক্ষেত্রেই যে সঠিক তা নয়, বরং অ্যা প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করে যাদেরকে চিকিৎসা করা হয় তাদের প্রায় শতভাগেরই একই অভিজ্ঞতা। So if we think about how we're going to start moving now towards a cure for diabetes, we have to start with what causes the diabetes, right? তো যদি আমরা এখন এই টাইপ 2 ডায়াবেটিসটাকে কিভাবে সারাবো সেই দিকে এগোতে চাই, সেই বিষয়ে ভাবতে চাই, তাহলে ১ম এ আমাদের বুঝতে হবে ঠিক কি কারণে টাইপ 2 ডায়াবেটিসটা হয়। What causes that insulin resistance and what causes the beta cell failure that আ এবং সঙ্গে দেখতে হবে যে কি কারণে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা হয়। কারণ টাইপ 2 ডায়াবেটিসের কারণ হিসেবে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সকে দাবি করছি। আর সঙ্গে এই যে বেটা সেল ফেইলিউরটা কি করে হয়? অর্থাৎ আমাদের প্যানক্রিয়াসের যে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো, সেইগুলো ইনসুলিন উৎপাদন কেন করতে পারে না? তাদের উৎপাদন ক্ষমতা কমে যায় কেন বা নষ্ট হয় কেন? comes. So the easiest thing to do, of course, is to start by looking at those situations where we know there's a cure already. So bariatric surgery, for instance, has been very well studied. So
The question is, how does that bariatric surgery work? Surgery, for instance, has been started as the beta cell failure that comes. So the easiest thing to do, of course, is to start by looking at those situations where we know there's a cure already. So তো এই বিষয়টিকে ডায়াবেটিসের কারণটিকে বোঝার জন্যে আমরা দেখতে পারি সেই সমস্ত আম ঘটনা যেইখানে টাইপ 2 ডায়াবেটিস আসলে সারিয়ে ফেলা সম্ভব হয়েছে। যেমন ব্যারিয়াট্রিক সার্জারির মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিস সারিয়ে ফেলা। bariatric surgery, for instance, has been very well studied. যেমন ব্যারিয়াট্রিক সার্জারিটাকে নিয়ে কিন্তু খুব ভালো গবেষণা করা হয়েছে। বিস্তর গবেষণা করা হয়েছে। So the question is, how does that bariatric surgery work, right? প্রশ্ন হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারিটা ঠিক কিভাবে কাজ করে? And there's several hypotheses. One of them is that it's the GI effect. That is, it's something to do with cutting out that stomach. And তো এর বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে। ১ম ব্যাখ্যাটি হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইফেক্ট অর্থাৎ আমাদের আ পাকস্থলীর কোনো ঘটনা এক্ষেত্রে হয়তো বা কোনো আ ভূমিকা এ বলার চেষ্টা করা হচ্ছে যেটা সেটা হচ্ছে যেমন আ ব্যারিয়াট্রিক সার্জারিতে যেহেতু পাকস্থলীর একটা অংশ কেটে বাদ দেয়া হয়, তো দাবিটা ছিল যে তাহলে যে অংশটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি সেই অংশটার মধ্যে এমন কিছু ছিল যেটা হয়তো আমাদের ডায়াবেটিস ঘটাচ্ছিল। rewiring that intestine that makes it work. But that doesn't make sense because there are several different types of surgery, including the band, where you don't even cut the stomach, and they all work equally well. তবে এই যুক্তি গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে এই ব্যারিয়াট্রিক সার্জারির কয়েকটা উপায় রয়েছে এবং তার মধ্যে একটি উপায় হচ্ছে যেমন পাকস্থলীকে না কেটে বরং এর চারপাশে একটা ফিতা দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া যাতে করে পাকস্থলীটা বড় হতে না পারে। তো এই অবস্থায় যদিও পাকস্থলীকে কাটা হচ্ছে না, তারপরেও কিন্তু টাইপ 2 ডায়াবেটিস সেরে যায়। তার মানে এই পাকস্থলী কেটে ফেলার কারণেই টাইপ 2 ডায়াবেটিসটা সেরে যাচ্ছে, এই দাবিটা গ্রহণযোগ্য নয়। So that doesn't really make sense. The second is that it's all due to the weight loss. And that doesn't really make sense either because দ্বিতীয় যে কারণটি দাবি করা হয় সেটি হচ্ছে যে আম এই ডায়াবেটিসটি ভালো হয়ে যায় কারণ ব্যারিয়াট্রিক সার্জারি করার পরে লোকেদের ওজন কমে যায়। তো সেটাও আসলে আম যৌক্তিকভাবে গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে it's not the weight. The diabetes goes away within 2 to 3 weeks. Those bariatric patients who are like 500 pounds, they can often take, 2 years to lose all that weight. It's really তো ব্যারিয়াট্রিক সার্জারি করার পরে যাদের ওজন খুব বেশি ছিল, যেমন ধরুন ৫০০ পাউন্ড ওজন সম্পন্ন একটা মানুষ, তার ওজন কমতে যদিও ২ বছর বা এরকম সময় লাগে, কিন্তু ১ম ২-৩ সপ্তাহের মধ্যেই কিন্তু তার ডায়াবেটিসটা সেরে যায়। ডায়াবেটিস রক্তে চিনির মাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তার কোনো ওষুধ খেতে হয় না। তো তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে তাহলে এটা ওজনের সঙ্গেও সম্পৃক্ত নয় বা ওজনটাই এক্ষেত্রে মূল আম কারণ নয়। really hard to lose all that weight. But the diabetes goes away well before the weight goes away. এবং এক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসটা এই ওজন উম আ স কমে যাবার বহুদিন আগেই, বহু পূর্বেই ডায়াবেটিসটা ভালো হয়ে যায়। And also, you could actually take out the subcutaneous fat with liposuction. And they've done this study where they basically vacuum out 10, 20 kilos of fat. It makes no difference to the diabetes. তাছাড়া আরেকটি এম পদ্ধতি এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যে আমাদের সাবকিউটেনিয়াস ফ্যাট অর্থাৎ ত্বকের তলায় যে চর্বি থাকে আ সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে সেই চর্বি কেটে বাদ দেয়া হয়েছে। ১০ কেজি ১৫ কেজি চর্বি মানুষের দেহ থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে ডায়াবেটিসের কোনো পরিবর্তন হয়নি। তো তার মানে এক্ষেত্রে যদিও ওজন কমে গেল এক ধাক্কায় ১৫ কেজি, তারপরে যদি ডায়াবেটিস পরিবর্তন না হয়, তার মানে ওজনটা ডায়াবেটিস এর ক্ষেত্রে সঙ্গে সম্পৃক্ত নয়। In the end, the only thing that makes it different is the acute profound caloric reduction. So in both তো তাহলে দেখা যাচ্ছে যে যেই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে সেটি হচ্ছে স্বল্প মেয়াদে বা অতি দ্রুত আম এই ক্যালোরি কতটা আম আ গ্রহণ করা হচ্ছে সেই বিষয়টাকে যদি খুব দ্রুত কমিয়ে আনা যায়। যেটা গ্যাস্ট্রিক যদি ব্যারিয়াট্রিক সার্জারি করি তাহলে খাওয়ার পরিমাণ কমে যায় রোগীদের। উপোস করলেও রোগীরা কিছু খান না এবং ক্যালোরি নিয়ন্ত্রণ করলেও কিন্তু একই ঘটনা ঘটে, তাই না? fasting and bariatric surgery, you have a period of time where you're eating almost nothing, right? তো ব্যারিয়াট্রিক সার্জারি এবং উপোস এই দুটো ক্ষেত্রেই এমন একটা সময় যায় যখন আমরা প্রায় কিছুই খাচ্ছি না। ব্যারিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে খেতে পারছি না কারণ পেটে পাকস্থলীতে জায়গা নেই, খাবার ঢোকানোর পথ নেই। আর ফাস্টিং এর ক্ষেত্রে আমরা ইচ্ছে করেই খাওয়া থেকে দূরে থাকছি। Right? And that's what seems to be beneficial. এবং সেটাই শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ডায়াবেটিসের জন্যে উপকারী। The counterpoint study was another study done in the UK by Dr. Taylor, where he looked at the twin defects. So those two defects we're talking about, which is the insulin resistance and the beta cell failure. তো কাউন্টারপয়েন্ট স্টাডিটা হচ্ছে একটি আ গবেষণা যেটা আ ডক্টর রয় টেলর এই গবেষণাটি সম্পাদন করেছিলেন এবং এইখানেই ওই টুইন ডিফেক্ট যে ধারণা
বা অর্থাৎ দ্বৈত আম সমস্যার যে ধারণাটি, সেই ধারণাটি উনি এখানে আ উল উল ১ম এ উল্লেখ করেন এবং সেই ধারণাগুলো হচ্ছে ১ম এ বেটা সেল ফেইলিউর অর্থাৎ প্যানক্রিয়াসের যে ইনসুলিন উৎপাদনকারী কোষ, যেগুলোর নাম হচ্ছে বেটা কোষ, সেই বেটা কোষগুলোর কার্যক্ষমতা নষ্ট হওয়া এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আম আম ২য় যে জিনিসটা সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ক্যান বি রিভার্সড বাই অ্যাকিউট নেগেটিভ এনার্জি ব্যালেন্স অ্যালোন। অর্থাৎ কাউন্টার পয়েন্ট স্টাডি থেকে উনারা এই হাইপোথিসিস দেন যে আম বেটা সেলের ফেইলিউর এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এই দুটোকেই অ্যাকিউট নেগেটিভ এনার্জি ব্যালেন্স দিয়েই সমাধান করা যায়। অ্যাকিউট নেগেটিভ এনার্জি ব্যালেন্স মানেই হচ্ছে যে আমরা আমাদের যতটা দরকার ক্যালোরিক এনার্জি দরকার, শক্তি দরকার তার থেকে অনেক কম করে খাবো এবং সেটাই এই সমস্যাকে সমাধান করবে। And his hypothesis is that we get rid of that with acute negative energy balance alone. That is, just the restriction, severe restriction of calories, causes a reversal of both defects. এবং ডক্টর রয় টেলরের যুক্তি যেটা ছিল বা আম যে প্রস্তাবনাটা নিয়ে তিনি গবেষণাটি করেন সেটি হচ্ছে যে যদি আমরা রোগীকে খুব কম পরিমাণে ক্যালোরি খেতে দিই, তার খাবার পরিমাণ কমিয়ে দিই, তাহলে এই তার বেটা সেলের যে ফেইলিউর এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এই দুটোকেই আমরা রিভার্স করতে পারবো। উল্টো দিকে ঘুরিয়ে সুস্থ করে ফেলতে পারবো। And what he showed was that if you put people on a very, very low calorie diet, their diabetes reverses. So হুম। তো তিনি যেটা দেখাতে সক্ষম হন যে যদি ডায়াবেটিস ডায়াবেটিক রোগীদেরকে তাদের খাবার বা ক্যালোরি খাওয়ার পরিমাণটা সাংঘাতিকভাবে কমিয়ে দেয়া হয়, তাহলে তাদের ডায়াবেটিস আসলে সেরে যায়। তাদের রক্তে চিনির মাত্রা আ স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। this is the fasting glucose. You see very quickly within 7 days, these people go from a sugar of 9 to like 5.8. তো চিত্রে যেমন দেখানো আছে যে মাত্র ৭ দিন সময়ের মধ্যে যারা এই লো ক্যালোরি ডায়েট করছেন, তাদের রক্তের চিনির মাত্রা প্রায় ৯ থেকে নেমে ৫ এরও আম ৫.৮ এর দিকে কাছাকাছি চলে এসছে এবং পরবর্তীতে সেটা আরও খানিকটা কমে। And it stays down. Okay, so the sugar comes down first. The other thing তার মানে অ্যাম রক্তের চিনিটা এক্ষেত্রে দ্রুত কমে আসে, ১ম এ কমে আসে। that's very interesting is that the liver fat comes down very quickly. So here's a normal situation, and you can see that people with diabetes have a lot of fatty liver. And that is what comes down first. You get a 30% decrease in the liver fat. আর এই লো ক্যালোরি ডায়েট ব্যবহার করে এই কাউন্টার পয়েন্ট স্টাডিতে তিনি আরেকটা জিনিস যেটা দেখলেন সেটা হচ্ছে যে রোগীদের কলিজার মধ্যে যে চর্বি জমা যকৃতে জমে থাকা যে চর্বি, ফ্যাটি লিভার যে সমস্যাটা সেটাও খুব দ্রুত কমে আসে। যেমন এখানে যেমন চিত্রে দেখানো আছে যে আ সাধারণত যারা ফ্যাটি লিভারে ভোগেন বা টাইপ ২ ডায়াবেটিক রোগীদের ফ্যাটি লিভার থাকে যেখানে ফ্যাটটা এখানে কত প্রায় ১৩ র কাছাকাছি। সেখান থেকে মাত্র ৪ সপ্তাহে বা ৮ সপ্তাহে সেটা সাংঘাতিক মাত্রায় কমে এলো। প্রায় ৩০% মাফ করবেন, ব্যাঙ ঢুকেছে গলায়। And over তো আ তাহলে ফ্যাটি লিভারটাও খুব দ্রুত সেরে যায় time, you also see a decrease in the pancreatic fat. And এবং একই সঙ্গে দেখা যায় যে ধীরে, ধীরে তাদের প্যানক্রিয়াসের মধ্যে জমে থাকা যে চর্বি সেটাও কমতে শুরু করে। again, here's normal. So it starts out very high. So these people with fatty livers also have fatty pancreas. তো এই নিচের যে পয়েন্টটা এটা যদি আমরা স্বাভাবিক ধরি তাহলে দেখতে পাচ্ছেন যে যারা টাইপ 2 ডায়াবেটিক তাদের প্যানক্রিয়াসের মধ্যে অতি উচ্চ মাত্রায় ছিল এই চর্বি ছিল এবং এই অ্যাম হাইপোক্যালোরিক ডায়েট ব্যবহার করার কয়েক সপ্তাহের মধ্যে সেটা কমে স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। But over time, as you put them on these very low calorie diets, they steadily come down and down. And as that fatty pancreas kind of comes down and down, the beta cell starts to work again. So এবং যখন এই অ্যাম বেটা সেলের থেকে এই চর্বি ক্রমান্বয়ে কমে যেতে থাকে বা সরি ভুল বললাম। প্যানক্রিয়াস থেকে যখন চর্বি কমতে শুরু করে, তখন দেখা যায় তার সঙ্গে, সঙ্গে বেটা সেলগুলো তাদের কাজের ক্ষমতা আবার ফিরে পায়। অর্থাৎ তারা আবার নতুন করে কাজ করতে শুরু করে। আ এই কথাটির একটু যদি উম কারণ ব্যাখ্যা করি বা এই কথাটি কেন গুরুত্বপূর্ণ সেটা যদি ব্যাখ্যা করি যে, অনেকেই দাবি করেন টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের প্যানক্রিয়াস আসলে যথেষ্ট ইনসুলিন উৎপাদন করতে পারে না। এটির ইনসুলিনের উৎপাদনের মাত্রা কমে যায় এবং সেটি আসলে ঠিক কথা যে, যদি খুব সিভিয়ার রকমের টাইপ 2 ডায়াবেটিস কারো হয় তাহলে তার প্যানক্রিয়াসটা আসলে যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপাদন করতে পারে না। যথেষ্ট পরিমাণ যদিও পারে না, তারপরেও কিন্তু সেটা স্বাভাবিক মাত্রা থেকে অনেক বেশি। তারপরেও সেটা দেহের যে ইনসুলিন রেজিস্ট্যান্স টা রয়েছে, সেটাকে সামলানোর জন্য যথেষ্ট নয়। তো এখন ইনসুলিন উৎপাদনের যে এই ক্ষমতাটা কমলো কেন?
তো সেইটা গবেষণা করে দেখা যায় যে আসলে অ্যাম ইনসুলিন বেড়ে থাকলে দেহে চর্বি বেশি জমে এবং সেই চর্বি জমার কারণে চর্বি গিয়ে এমন সব জায়গায় ঢুকে পড়ে যেখানে চর্বি থাকার কথা না। যেমন আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মধ্যে চর্বি জমে গেলে প্যানক্রিয়াসের বেটা সেলগুলো তখন আর ঠিক মতো ইনসুলিন উৎপাদন করতে পারে না। ফলে ইনসুলিনের উৎপাদনের মাত্রাটা একটু কমে আসে। আর এইখানে এই গবেষণায় উনারা যেটা দেখিয়েছেন যে রোগীদেরকে এরকম খাওয়া কমিয়ে দিলে তাদের ক্যালোরি ইনটেক যদি সাংঘাতিকভাবে কমিয়ে দেওয়া হয় তাহলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তাদের অ্যাম আ প্যানক্রিয়াসের চর্বি কমার সঙ্গে, সঙ্গে তাদের ইনসুলিন উৎপাদন ক্ষমতা আবার আগের মতন বাড়তে থাকে। যেটা নির্দেশ করে যে অ্যাম এই চর্বি জমে থাকার কারণেই আসলে প্যানক্রিয়াসের কোষগুলো নষ্ট হয়নি, কিন্তু তারা অ্যা যথ এস মানে তাদের পূর্ণ ক্ষমতায় ইনসুলিন উৎপাদন করতে পারত না। এখন চর্বি যখন সরে গেল, জিনিসটা পরিষ্কার হয়ে গেল, তখন আবার তারা তাদের ইনসুলিন উৎপাদনের মাত্রা বাড়াতে সক্ষম হচ্ছে। So you can measure various, like the maximum insulin response, how much of insulin they're actually putting out, but they're putting out more. Okay, so it was not that the beta cells were dead; it was just that they were blocked up. তো How এই do you stop paying your অ্যাডভার্টাইজমেন্ট water চলে এলো। bills and begin generating endless clean স্কি water off the grid? স্কিপ, You use স্কিপ, this simple স্কিপ, at home. স্কিপ। With তো অ্যাম যেহেতু আমি একটু আগে বললাম যে অনেক ডায়াবেটোলজিস্ট দাবি করেন যে টাইপ 2 ডায়াবেটিকদের প্যানক্রিয়াস আসলে নষ্ট হয়ে যায়, তখন তারা আর ইনসুলিন উৎপাদন করতে পারেন না। কিন্তু এই গবেষণা থেকেই আ দেখা গেল যে আসলে প্যানক্রিয়াসটা যে পুরো নষ্ট হয়ে যায় তা নয়, বরং আম দেহে চর্বি জমার সঙ্গে, সঙ্গে এই ইন অ্যা প্যানক্রিয়াসটা সঠিকভাবে কাজ করতে পারে না এবং চর্বি কমে গেলে প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বাড়তে থাকে। এটা আবার ইনসুলিন উৎপাদন করতে বেশি ইনসুলিন উৎপাদন করতে সক্ষম হয়। fat, there was a lot of fat there. So this is the twin cycles hypothesis: is that it's এবং এখন চলুন আমরা টুইন সাইকেল হাইপোথিসিস যেটা বা ২ চক্রের যে ধারণা, সেই ধারণাটি নিয়ে আলোচনা করি। all due to the fatty liver, which causes the fatty pancreas. তো এই ক্ষেত্রে এই ধারণাটি হচ্ছে যে অ্যা এই উম মূল যে সমস্যাটা, সেই সমস্যাটি হচ্ছে প্রথমত ফ্যাটি লিভার। ১ম চক্রটা হচ্ছে ফ্যাটি লিভার। যেই ফ্যাটি লিভারের কারণে পরবর্তীতে আবার ফ্যাটি প্যানক্রিয়াস তৈরি হয়। ২য় চক্র হচ্ছে ফ্যাটি প্যানক্রিয়াস। Right? So if you think about it, well, first of all, you know that there's a relationship between people with diabetes and people with fatty liver. But what's interesting তো প্রথমত যেটা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিক রোগী এবং মানে যাদের ডায়াবেটিস রয়েছে এবং যাদের অ্যাম ফ্যাটি লিভার রয়েছে, এদের মধ্যে অ্যা অনেক মানুষ হচ্ছেন এদের দুটোই একসঙ্গে রয়েছে। অর্থাৎ এই দুটো এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। is that the fatty liver long precedes the diagnosis of diabetes. এখন প্রশ্ন হচ্ছে কোনটা আগে হয়? এবং গবেষণায় দেখা যায় যে ফ্যাটি লিভারটা আসলে টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ার বহুদিন আগে থেকেই ধরা পড়ে সাধারণত। যেমন এই চিত্রে দেখতে পাচ্ছেন যে এই ০ পয়েন্ট যেটা, ০ দাগ যেটা, এই দাগ বরাবর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ল। আর যাদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ল, এই লোকগুলো, তাদের ক্ষেত্রে দেখা গেল যে এর ১৮ মাস আগেই যারা ডায়াবেটিক নন, তাদের তুলনায় এদের লিভারের চর্বি ছিল অনেক বেশি এবং তাদের লিভারের চর্বি ক্রমান্বয়ে বেড়েছে। আর যারা টাইপ 2 ডায়াবেটিক নন, তাদের ক্ষেত্রে লিভারের চর্বিটা বিশেষ বাড়েনি। তো চর্বি বাড়াটা ছিল ১ম এ যখন টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে, তার আগেই আসলে চর্বি বাড়াটা, লিভারের মধ্যে চর্বি বাড়াটা চলেছিল বা ঘটেছিল। So here's the West of Scotland coronary prevention study, about 6,500 patients, and they froze blood from them, so they're able to look back 18 months before the diagnosis of diabetes. So these are the people that eventually got diabetes, and what you can see, this is the ALT, a measure of their liver function. What you can see is that those people that are eventually diagnosed with diabetes, they are showing fatty liver. তো এইখানে ওয়েস্ট অফ স্কটল্যান্ডের একটি স্টাডি অ্যাম আ রেফারেন্স দিয়ে তিনি বললেন যে, এই চিত্রটাতে দেখানো হচ্ছে ALT, যেটা কিনা লিভার ফাংশন, আপনার লিভার কতটা কাজ করছে, সঠিকভাবে কাজ করছে কিনা তার একটি মার্কার এবং সেটাতে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস ধরা পড়ার ১৮ মাস আগে থেকেই যারা ডায়াবেটিক, একটু আগে যে কথাটা আমি বললাম যে তাদের মধ্যে ALT টা বেশি ছিল, ক্রমান্বয়ে বাড়ছিলই, যেটা নির্দেশ করে যে তাদের অ্যাম লিভারের মধ্যে চর্বি বেশি জমেছিল। Before the diagnosis. Those who don't get diabetes don't have that, এবং যাদের ডায়াবেটিস নাই তাদের কিন্তু এই ফ্যাটি লিভার সমস্যাটাও থাকে না। right? And what you can show also is that as you reverse the hepatic fat, the insulin sensitivity goes back to normal. এবং সঙ্গে আমরা এটাও গবেষণা থেকে দেখতে পাই যে যদি লিভারের ফ্যাটের পরিমাণটাকে কমিয়ে আনা যায়,
তাহলে ইনসুলিনের যে সংবেদনশীলতা সেটা আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। That is, here's another study of 12 weeks of a very, very low calorie diet. তো এই যে গবেষণাটি এখন দেখানো হচ্ছে, এই গবেষণাটিতেও আম ১২ সপ্তাহ খুব অতি অল্প এই লো ক্যালোরি ডায়েট ব্যবহার করা হয়। And what this is a huge fatty liver. And at week 12, it's come down almost 30%. তো এই চিত্রে যেটা একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে শুরুতে অ্যাম যে আ লিভারের মধ্যে প্রচুর চর্বি জমে রয়েছে যেটা এখানে চিত্রে দেখানো হচ্ছে। আর ১২ সপ্তাহের মধ্যে অত্যন্ত লো ক্যালোরি সমৃদ্ধ ডায়েট করার পরে দেখা গেল তাদের লিভারের ফ্যাট অনেকটা কমে গিয়েছে। যেটা এই চিত্র থেকে এই চিত্রের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। তো এবং নিচে লেখা রয়েছে মিন লস অফ লিভার ভলিউম ইস 28.7% প্রায় ৩০% মানে ২৮.৭ যেটা কিনা ৩০ এর কাছাকাছি। অ্যাম এই ৩০% But এর it মতন comes down অ্যাম লিভারের চর্বি কমে গিয়েছে এবং এই চর্বি কমার ৮০% ই কমেছে ১ম ২ সপ্তাহে। তার মানে ফ্যাটি লিভারটা আসলে অতি দ্রুত লিভারে জমে থাকা চর্বির একটা বিশাল অংশ অতি দ্রুত আসলে কমে। first before a lot of the other weight comes down. So if you look down, almost calorie diet. And what this is a huge fatty liver. And at week 12, it's come down almost 30%. But it comes down first before a lot of the other weight comes down. তো এই ফ্যাটি লিভারটাই আসলে বা লিভারের চর্বিটাই আসলে ১ম এ কমে আসে এবং তারপরে দেহের অন্যান্য যে অতিরিক্ত ওজন সেটা কমা তারপরে হয়। So if you look at the hepatic fat compared to the weight, the hepatic fat, the liver fat, comes way down 30% for a relatively modest reduction in the weight. So এই চিত্রে দেখানো হচ্ছে যে ওজন কমার সঙ্গে এই লিভারের যে অ্যাম আ চর্বির পরিমাণ সেটার কি সম্পর্ক? এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওজন হচ্ছে ১ম লাইনটা যে রোগীর ওজন কমে আসার বহু আগেই লিভারের ফ্যাটটা সাংঘাতিকভাবে কমে আসে। all that weight elsewhere doesn't come down first because the fat in the liver is easily accessible. So when you are fasting or eating very, very few calories, the first place they're going to take the fat out of is the liver. তো যেহেতু আমাদের লিভারটাই আসলে চর্বি ভাঙিয়ে দেহের ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর বা দেহের ব্যবহারযোগ্য রূপে রূপান্তর করে দেয়। সে কারণে যদি আপনি খাবার না খান তাহলে আপনার লিভার করবে কি ১ম এই লিভারের মধ্যে জমে থাকা যে চর্বি সেটাকে ১ম এ ভাঙতে শুরু করবে। তারপরে সে দেহের অন্যান্য অঙ্গে বা অংশে জমে থাকা চর্বিকে ভাঙার চেষ্টা করবে। Not from the subcutaneous tissue, for instance. And এবং আম চ ত্বকের তলায় জমে থাকা যে চর্বি, সেই চর্বিকে সে ১ম এ খরচ করবে না। তো তার মানে মানুষের ওজন কমে আসার আগেই মানুষের ওজন মানে আ দৃষ্টি আকর্ষণ করার মতন ওজন কমে আসার আগেই তাদের লিভারটা ভালো হতে শুরু করবে। তার মানে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স টা কমতে শুরু করবে। and along with that, what you see is a restoration of the hepatic insulin sensitivity. So here এবং সেই সঙ্গে যখনই আ কলিজার যে চর্বি সেটার মাত্রা কমে আসে সঙ্গে আ এই কলিজার ইনসুলিন সংবেদনশীলতা অর্থাৎ ইনসুলিনের সংকেতে আমাদের কলিজার কাজ করার যে ক্ষমতা বা কাজ করার যে মাত্রা সেটা বেড়ে যায়। অর্থাৎ ইনসুলিনটাকে তখন সে যেন অনেক সহজে দেখতে পায়, ইনসুলিনের কথা সহজে মানতে পারে। here's the control. So they're normal. This is the normal situation. You can see that type 2 diabetes have very low insulin sensitivity. After you put them on these very low calorie diets, take out all that liver fat, they go back to normal. তো এখানে চিত্রে দেখানো হচ্ছে এই যে এটা হচ্ছে কন্ট্রোল অর্থাৎ এটা হচ্ছে সুস্থ মানুষের অবস্থা। আর টাইপ 2 ডায়াবেটিকদের ক্ষেত্রে এই ইনসুলিন যে সেনসিটিভিটি, ইনসুলিনের সংবেদনশীলতা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক কমে গিয়েছে। আর যখন তাদেরকে ১২ সপ্তাহ এই অ্যাম আ ওজন কমানোর জন্য লো ক্যালোরি ডায়েট করানো হলো, তারপরে দেখা গেল তাদের আবার সংবেদনশীলতাটা প্রায় স্বাভাবিকের কাছে চলে এসেছে। অর্থাৎ প্রায় স্বাভাবিকভাবে তাদের কলিজা এই ইনসুলিনের সংকেতে কাজ করছে। So reducing the liver fat seems to restore the insulin sensitivity, তার মানে আমাদের কলিজার যে চর্বি সেটাকে কমাতে পারলেই দেখা যাচ্ছে আমাদের দেহ ইনসুলিন সংবেদনশীলতা ফিরে পাচ্ছে। which is really the heart of type 2 diabetes. আর যেটাই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের আ একেবারে হৃৎপিণ্ড বলতে পারেন, একদম মূল কথা। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই যেহেতু পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস হয়, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে সমাধান করে ফেলতে পারলে আমরা টাইপ 2 ডায়াবেটিসটাকে সমাধান করার চাবিটাও হাতে পেয়ে গেলাম। That's what it is. It's not high blood sugars, it's insulin sensitivity. So তো তার মানে হচ্ছে এই রক্তের অতিরিক্ত চিনিটা আসলে ডায়াবেটিসের কারণ নয়। বরং এই ইনসুলিনের সংবেদনশীলতা, দেহের ইনসুলিনের সংবেদনশীলতা বিশেষ করে আমাদের লিভারের ইনসুলিনের সংবেদনশীলতাই টাইপ 2 ডায়াবেটিসের আ how do you ক্ষেত্রে get that কারণ। fatty liver in the first place? That's the question.
question, right? কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে ১ম এ এই ফ্যাটি লিভারটা এলো কি করে? আমাদের ফ্যাটি লিভারটা হলো কি করে? কারণ ফ্যাটি লিভার থেকে ফ্যাট কমিয়ে দিলে ডায়াবেটিস ভালো হয় বুঝলাম। কিন্তু আ ১ম এ ফ্যাট কেন জমলো? সে প্রশ্নটা তো জানা দরকার। তাহলে আমরা এই টাইপ 2 ডায়াবেটিসটাকে প্রতিরোধ করার কাজটাও করতে পারবো। লিভারে যদি ফ্যাট না জমে তাহলে এই ইনসুলিন সেনসিটিভিটি কমবে না। আর না কমলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হবে না। অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস হবে না। তো তাহলে চলুন জানার চেষ্টা করি কেন এই লিভারে ফ্যাট জমে? And the answer is it's high insulin levels and excess carbohydrates. এবং এর জবাবে দুটো জবাব পাওয়া যায় বা দুটো কারণ পাওয়া যায়। ১ম কারণটা হচ্ছে রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকা এবং দ্বিতীয়টা হচ্ছে অতিরিক্ত পরিমাণে আম শর্করা বা চিনি জাতীয় খাবার খাওয়া। And if you think about it, this is what happens in the normal situation, okay? এবং আপনারা যদি এই বিষয়ে চিন্তা করে দেখেন তাহলে স্বাভাবিক অবস্থায় কি ঘটে এই চিত্রে দেখানো আছে। So insulin is a hormone that is released when you eat, okay? ইনসুলিন হচ্ছে একটি হরমোন যেটি বেরিয়ে আসে বা এটি নিঃসরণ হয় যখন আমরা খাবার খাই। So you eat food, insulin goes up. That's normal. And এবং তার মানে আপনি খাবার খেলে আপনার ইনসুলিন রক্তে বাড়বে, এটা স্বাভাবিক। what you do is you store some of that excess energy as sugar in the liver, so that's glycogen, or you store some of it as fat. So the fat will, the liver will produce fat in a process called de novo lipogenesis, right? And that's তো আ ইনসুলিনের উপস্থিতিতে আমাদের দেহ যে সুগার আমরা খেয়েছি খাবারের সঙ্গে বা কার্বোহাইড্রেট খেয়েছি, সেই কার্বোহাইড্রেটের একটা অংশকে আ লিভারের মধ্যেই জমা করবে গ্লাইকোজেন আকারে এবং বাকি যে চিনি থাকবে সেটাকে সে আমাদের লিভারই আসলে চর্বিতে রূপান্তর করে দেবে। a storage form of energy. যেটা কিনা আ শক্তিকে জমিয়ে রাখার একটি উপায়। When you don't eat or when you fast, the process happens in reverse. আর যখন আপনি খাবেন না বা উপোস করবেন, তখন এই প্রক্রিয়াটিরই ঠিক উল্টো ঘটনাটা ঘটে। So your insulin level goes down, and then you start to pull out some of this liver fat, pull out some of this glycogen. তো যখন আপনার ইনসুলিনের মাত্রা রক্তে কমে যায়, তখন আপনি এম এই অর্থাৎ এই যে এখানে যেমন দেখানো আছে যে আপনি খাবার খাচ্ছেন না, তার ফলে আপনার ইনসুলিনের পরিমাণ রক্তের মধ্যে কমে যাচ্ছে, দেহে ইনসুলিন বেড়ে থাকছে না। ফলে আপনার লিভার থেকে গ্লাইকোজেন আকারে যে আপনি চিনি জমিয়ে রেখেছিলেন, সেটা খানিকটা বেরিয়ে আসবে আপনার এম আ শক্তি উৎপাদনের জন্যে এবং আপনি অ্যাম লিভারের মধ্যে যে চর্বি জমিয়েছিলেন, সেই চর্বিগুলো আ ভেঙে ফেলা হবে এই শক্তি উৎপাদনের জন্যে। আর লিভারের মধ্যে যেই প্রক্রিয়ায় এই চর্বিটা উৎপাদন করা হয় তার আ নাম হচ্ছে de novo lipogenesis একটু আগে তিনি শব্দটি বলেছিলেন। That's a normal situation, okay? So তো এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। what happens to these excess carbohydrates? Well, you can burn it, but if you're eating and your insulin is high, you're not going to burn it. তো প্রশ্ন হচ্ছে এই অতিরিক্ত যে কার্বোহাইড্রেট আমরা খাচ্ছি তার কি হবে? তো তত্ত্বীয়ভাবে আমরা আসলে এটা পুড়িয়ে শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখি। কিন্তু যদি আমরা বেশি খেয়ে ফেলি এবং আমাদের ইনসুলিনের মাত্রা অত্যন্ত বেড়ে যায় তাহলে এই অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করাকে আমরা তখন আর শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করতে পারি না। So you really have two. You can send it elsewhere through VLDL, or you can store it in the liver. তাহলে আমাদের বাকি থাকে আর ২ টো পথ। সেটা হচ্ছে এক হচ্ছে আমরা এটাকে চর্বিতে রূপান্তর করে আমাদের VLDL আকারে বা ট্রাইগ্লিসারাইড আকারে রক্তের মধ্যে মিশিয়ে দেব। আর দ্বিতীয় হচ্ছে যে লিভারের মধ্যে চর্বি আকারে জমা করে রাখবো। Okay? So how do you get fatty liver? Well, it's really very simple, and you can do this to people. And this তো আমরা ফ্যাটি লিভার আমাদের কি করে হয়? তো তিনি বলছেন যে এই ফ্যাটি লিভার হওয়ানোটা আসলে খুব সহজ এবং মানুষের মধ্যে এটা অহরহই ঘটে থাকে। is a study. They took people and they gave them an extra 1,000 calories a day, but not just any old thing. They gave them Pepsi, fruit juice, and a bag of candy. তো একটি গবেষণার কথা তিনি উল্লেখ করলেন যে গবেষণাতে এই বিষয়টি পরীক্ষা করা হয়েছিল এবং যারা এতে অংশ নিয়েছিলেন তাদেরকে প্রতিদিন ১,০০০ ক্যালোরি বেশি খাওয়ানো হয়েছিল এবং এই ১,০০০ ক্যালোরি যেকোনো খাবার নয় বরং পেপসি বা ফ্রুট জুস এবং ক্যান্ডি মানে হচ্ছে আমরা যেটাকে বাংলাদেশে চকোলেট বা লজেন্স বলি ছোট, ছোট যে অ্যাম আ দোকানে যেগুলো কিনতে পাওয়া যায়। চকোলেট তো ২ রকমের হয়। একটা হচ্ছে এই যে কালো রঙের চকোলেট বিদেশে যেটাকে চকোলেট বলে। এটার আসল নামই আসলে চকোলেট। আর আমাদের দেশে আমরা তো ওই ছোট, ছোট আম লজেন্স সেগুলোকেও আম চকোলেট বলি। তো ওই লজেন্স, পেপসির এবং সঙ্গে ফ্রুট জুস অর্থাৎ চিনি সমৃদ্ধ খাবার তাদেরকে খাওয়ানো হয়েছিল ১,০০০ ক্যালোরি করে বেশি। Okay, so basically sugar. So every day they gave them an extra 1,000 calories of sugar, and what happens is that they only gain 2% increase of weight, right? অর্থাৎ তাদেরকে শুধুমাত্র এই আম আ ১ সপ্তাহ বলল না? Any old thing. They gave them Pepsi, fruit juice, and a bag of candy. Okay, so basically sugar.
So every day they gave them an extra 1,000 calories of sugar. And what happens is that they only gain 2% increase of weight, right? তো এই গবেষণায় এই লোকগুলোকে প্রতিদিন ১,০০০ ক্যালোরি অতিরিক্ত খাওয়ানো হলো এবং সেই খাবারটা পুরোপুরি এলো চিনি থেকে। কারণ ওই ফলের রস বলুন, পেপসি বলুন আর ক্যান্ডি এই সবগুলোই আসলে চিনি থেকে উৎপাদিত। So their weight went up, but not very much. কিন্তু তাদের ওজন তাতে মানে প্রতিদিন এই জিনিস খাওয়ার পরে তাদের ওজন বাড়ল সামান্য মাত্র ২% অর্থাৎ খুব বেশি ওজন বাড়েনি। But there was a 27% increase, almost a 30% increase in liver de novo lipogenesis. So this is কিন্তু দেখা গেল যে এত অল্প ওজন বাড়ার সঙ্গে, সঙ্গে তাদের লিভারের মধ্যে চর্বি প্রায় ২৭% বা সা উম মানে যদি আমরা শূন্য মিলিয়ে বলি তাহলে বলতে হবে ৩০% আম আ লিভারের ফ্যাট বেড়ে গেল এই অল্প সময়ের মধ্যেই। the new fat production from the liver, and almost a 30% increase in the liver fat. So তো তাহলে ২৭% হলো তাদের লিভারের মধ্যে নতুন চর্বি তৈরি হওয়ার মাত্রা যেটা বেড়ে গেল। আর তাদের লিভারের মধ্যে মোট যে চর্বি জমা ছিল সেটাও প্রায় ২৭% বেড়ে গেল। as you go from baseline, you get more liver fat. As you make them lose the weight again, they go back to normal. তো অ্যাম এই কথাটা আরেকবার শুনতে হবে। So as you go from baseline, you get more liver fat. As you make them lose the weight again, they go back to normal. তো এই বেস লাইন বা যেখান থেকে এই গবেষণা শুরু হয়েছিল সেখান থেকে ওভারফিডিং এর সময় দেখা গেল তাদের লিভারে চর্বি বেশি জমছে বা চর্বি জমা বেড়েছে। এই দেখুন এদিকে যে মাত্রাটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে লিভার ফ্যাট। তো লিভার ফ্যাট বেড়েছে আর তারপরে তাদের ওজন কমানোর সঙ্গে, সঙ্গে লিভার ফ্যাট আবার কমে এসেছে। So it's all about the excess carbohydrate, excess insulin. তার মানে এই পুরো ব্যাপারটাই হচ্ছে অতিরিক্ত শর্করা জাতীয় খাবার বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া এবং যার ফলে দেহের মধ্যে অতিরিক্ত ইনসুলিন উৎপাদন হয়। এই দুটো ঘটনা থেকেই এই ফ্যাটি লিভার সমস্যাটা শুরু হয়। And you, of course, you knew that already because this is how you make foie gras, right? আর এটা আমরা অনেকেই জানতাম। বিশেষ করে পশ্চিমে প্রায় সকলেই জানে। কারণ হচ্ছে ফ্লগ্রা বলে একটা আম খাবার উৎপাদনের জন্যে এই পদ্ধতি ব্যবহার করা হয়। চিত্রে যেমন আপনারা দেখছেন যে একটি হাঁসের মুখের মধ্যে একটি টিউব ঢুকিয়ে দিয়ে তাকে একটা খাবার দেয়া হচ্ছে। এই খাবারটা হচ্ছে অ্যাম কর্ন বা ভুট্টাকে গুঁড়ো করে এই হাঁসকে মানে জোর করে সেটা খাইয়ে দেয়া হয় এবং এতে হাঁসের যে কলিজা সেই কলিজায় প্রচুর চর্বি জমে। আর এরপরে হাঁসটাকে জবাই করে যখন বিক্রি করা হয়, তখন সেই হাঁসের চর্বি মোড়া যে কলিজাটা, সেটাকে একটা বিশেষ খাবার হিসেবে ফ্রান্সে খুব সমাদৃত। পশ্চিমের সব জায়গাতেই কিন্তু নামটা এসেছে ফ্রান্স থেকে। সেজন্য উচ্চারণটা হচ্ছে ফ্লাঁ গ্রা। Right? You take the goose, you shove a tube down, and you force feed it high starch corn mash, right? That's like the candy that we gave those patients. And they all get fatty liver. Then you kill them and you eat their liver. So we know this already. This happens in other species, it happens in humans as well. তো তার মানে এটা আমরা জানি যে মানুষের ক্ষেত্রে যেমন এটা ঘটে যে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে, চিনি জাতীয় খাবার খেলে আমাদের লিভারে ফ্যাট জমে। ঠিক অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। And there's actually a very close correlation between the amount of insulin that you give a type 2 diabetic and how much liver fat they have. এবং একজন টাইপ 2 ডায়াবেটিককে আপনি কতটা ইনসুলিন দিচ্ছেন, তার সঙ্গে তার লিভারে কতটা চর্বি জমেছে, তার একটা কিন্তু চমৎকার সম্পর্ক দেখতে পাওয়া যায়। অর্থাৎ লিভারে যাদের যারা ইনসুলিন বেশি নেন, তাদের লিভারে চর্বি বেশি থাকে। যারা ইনসুলিন কম নেন, তাদের লিভারে চর্বি কম থাকে। এরকম একটি সম্পর্ক দেখা যায়। Because it's all about the insulin. So if you look at the insulin dose and you correlate it to the liver fat, there's about a 77% correlation between how much fatty liver they have and how much insulin they take. তো এই চিত্রে যেমন দেখানো আছে যে যত ইনসুলিন বাড়ানো হচ্ছে, ইনসুলিন ডোজ এটা। তো যত ইনসুলিন বাড়ানো হচ্ছে, দেখা যাচ্ছে ততই আম ফ্যাটি লিভার বা লিভারের ফ্যাটের পরিমাণ বাড়ছে। তো এখানে তিনি বললেন যে রিস্ক রেশিওটা হচ্ছে 0.77 অর্থাৎ ৭৭% সম্পর্ক। এই যে আপনার ইনসুলিন আম যদি বাড়ানো হয় তাহলে ৭৭% আম স সম্ভাবনা যে আপনার লিভারের চর্বিও বাড়বে। 77% correlation between how much fatty liver they have and how much insulin they take. And if you look at type 1 diabetics, that's the exact opposite situation. আর আমরা যদি টাইপ 1 ডায়াবেটিকদের দিকে দেখি, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হয় ঠিক উল্টো। Their insulin levels are extremely low. And what do you find? They have less fat in their liver than normal people. তো
টাইপ 1 ডায়াবেটিকদের ক্ষেত্রে আমরা জানি যে তাদের দেহ ইনসুলিন উৎপাদনই করতে পারে না এবং সেখানে দেখা যায় যে তাদের অ্যাম যে লিভারের চর্বির পরিমাণ সেটা কিন্তু সাধারণ সুস্থ মানুষের যতটা থাকে কন্ট্রোল মানে হচ্ছে সাধারণ মানুষ এক্ষেত্রে। আর DM1 বা ডায়াবেটিস মেলিটাস 1 এরা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত মানুষ। তাদের ক্ষেত্রে দেখা গেল তাদের লিভার ফ্যাট আসলে তুলনামূলকভাবে কম থাকে। It's all about the insulin. তার মানে হচ্ছে এই লিভারের চর্বির ব্যাপারটা পুরোপুরি ইনসুলিনের উপর নির্ভরশীল। So if you think about it, this is really what's happening. The liver is like a storage, like a balloon, right? তো আম বিষয়টাকে যদি আরেকটু সহজ করে ব্যাখ্যা করে বোঝাতে হয় তাহলে আমরা একটা বেলুনের কথা চিন্তা করতে পারি। আমাদের লিভারটা যেন একটা বেলুনের মতন। So you eat food, insulin goes up, you store some sugar as glycogen, you store some of it as fat, right? When it's down, it goes back. And this is the এই চিত্রে যেমন দেখানো আছে ধরুন আপনি খাবার খেলেন, খাবার খেলে আপনার ইনসুলিন খানিকটা বাড়ে। আর ইনসুলিন বাড়লে এই খাবারের কিছু অংশ গ্লাইকোজেন আকারে আপনার লিভারের মধ্যে জমা থাকবে এবং বাকি অংশটা de novo lipogenesis প্রক্রিয়ায় চর্বিতে রূপান্তর হয়ে আপনার ফ্যাটের মধ্যে লিভারের মধ্যে জমা থাকবে। আর আপনি যদি আ না খান বা ইনসুলিনটা যদি কমে আসে আপনার দেহে তাহলে এইখান থেকে খানিকটা আ এই চর্বি এবং গ্লাইকোজেন বেরিয়ে আসবে যা শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। normal situation when you don't have a big fatty liver. But this আর এটা হচ্ছে মানে যখন আপনার ফ্যাটি লিভার থাকে না ঠিক সেই সময়ে এই ঘটনাটা এভাবে করে ঘটে। একটু আগে যে চিত্রটা আমরা দেখলাম। আর এখন দেখব ইনসুলিন রেজিস্ট্যান্স অবস্থায় লিভারের মধ্যে কি হয়? this is the situation when you have a big fatty liver. You're trying to shove more fat into this big fatty liver. And it's তো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকা অবস্থায় আপনার লিভারটা অলরেডি এর ভিতরে প্রচুর চর্বি জমে আছে। তো এই অবস্থায় আপনি খাবার খেলে ইনসুলিনটা বাড়বে এবং বেড়ে এই চর্বি ঠাসা যে লিভার তার মধ্যে আরো চর্বি ঢোকাবার চেষ্টা করবে। it's much harder, right? তার মানে এই কাজটা করা তখন অনেক বেশি কঠিন হবে। অর্থাৎ ইনসুলিন এর সংকেতে এই খাবারটা চর্বি হিসেবে রূপান্তরিত হয়ে লিভারের মধ্যে আর আম মানে ঢোকানোটা খুব কঠিন হয়ে যাবে। অন্য কথায় আমরা তখন দেখব যে তাহলে ইনসুলিনটা আসলে ঠিক মতন কাজ করছে না। Because it's going to take a lot more force to shove it in because there's a lot of resistance. আর এই কারণটা হচ্ছে যে যেহেতু এটার ভিতরে অলরেডি অনেকটা চর্বি আছে সুতরাং নতুন চর্বি ঢোকানোটা বা নতুন ওই আ চিনিকে নতুন আম আ মানে জমিয়ে রাখার চেষ্টা করাটা অত্যন্ত কঠিন হবে। কারণ লিভারের মধ্যে রাখার আর জায়গা নাই। Think about your suitcase, right? So if you fill up your suitcase, a couple of sweaters, it's fine, no problem. But then when it gets full, all of a sudden you're jumping on it, you're trying to shove it down. That's what you're trying to do. You're আম এটাকে বোঝার জন্য আরেকটি উদাহরণ ব্যবহার করা যায়। যেমন ধরুন আপনি বেড়াতে যাওয়ার আগে আপনার সুটকেসটাকে ভাঁজ এম এম ভরে নিচ্ছেন কাপড়-জামা দিয়ে। যদি মাত্র ২ টো সোয়েটার নিয়ে সুটকেসের মধ্যে রাখেন তাহলে সুটকেসে এখনো অনেক জায়গা রয়েছে। সুতরাং তখন আপনার কাপড়-চোপড় ভরা সহজ। কিন্তু যদি সুটকেসটা একবার ভরা হয়ে যায়, ভর্তি হয়ে যায়, তার ভেতরেও আপনি কোনো কাপড় ঢোকাতে চান, তাহলে তখন আপনাকে কসরত করতে হয়। আপনাকে এর উপরে উঠে লাফালাফি করতে হয়। just trying to shove all this fat into a huge fatty liver. That means তো আমাদের লিভারের ক্ষেত্রেও যখন আমরা একটা ফ্যাটি লিভারের মধ্যে আরো নতুন করে ফ্যাট ঢোকানোর চেষ্টা করি, তখনও বিষয়টা অবশ্যই অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। it takes more force, more insulin to move the same amount of fat in there. তার মানে হচ্ছে এই অবস্থায় এই চর্বি ইসের ভিতরে লিভারের মধ্যে ঢোকানোর জন্যে এই আরো বেশি শক্তির প্রয়োজন হয়, জোরের প্রয়োজন হয়। আর সেই জোর মানে কি? এই ক্ষেত্রে আরো বেশি ইনসুলিনের প্রয়োজন হয়। In other words, that's insulin resistance. অন্য কথায় এটাকেই আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স। অর্থাৎ ইনসুলিন পরিমাণ বেশি লাগছে কিন্তু তারপরেও ইনসুলিন যথাযথভাবে কাজ করতে পারছে না বলে আমাদের মনে হবে। If you are not, jumping on your suitcase and you let up for a second, you don't take that insulin for a second, what happens? All of that sugar comes whooshing out. তো আপনার সুটকেসের কথা যদি আমরা আবার ফিরে আসি, ধরুন ঠেসে আপনি ভেতরে কাপড়-চোপড় ভরেছেন এবং বহু উপরে বসে আছেন যেন সুটকেসটা খুলে না যায়। কিন্তু যেই মুহূর্তেই আপনি সুটকেসের উপর থেকে নেমে যাবেন, সঙ্গে, সঙ্গে সুটকেসটার ডালনাটা পট করে খুলে যাবে এবং ভেতরের কিছু কাপড়-চোপড় বাইরে বেরিয়ে পড়বে। So that's what happens. So all these people who are on all this insulin, all it's doing is keeping it bottled up in the liver, right? তো ঠিক একই ঘটনা ঘটে এই ফ্যাটি লিভার রোগীদের ক্ষেত্রে। তো তাদের লিভারের মধ্যে তারা প্রচুর চর্বি জমিয়ে রেখেছেন এবং যে কারণে যদি ইনসুলিনটা একটু কমিয়ে দেওয়া যায় সঙ্গে, সঙ্গে এই চর্বিটা লিভার থেকে বেরিয়ে এসে লিভারের চর্বির পরিমাণটা কমতে থাকে। And that's its normal situation. যেটা কিনা এটার একটা স্বাভাবিক ব্যবস্থাপনার পথ। So this is where we can start to connect the dots of the twin cycles hypothesis. That আর এখানেই আমরা বা এই পর্যন্ত যতটুকু জানলাম তার উপর ভিত্তি করে এখন আমরা টুইন সাইকেল যে ধারণাটির কথা ১ম পর্ব থেকে আলোচনা করেছি, সেই ধারণাটি সম্পর্কে
একটা পরিষ্কার আম আ বোধ আমাদের মধ্যে বা জিনিসটাকে সহজ করে এবারে বুঝতে পারবো এবং চলুন সেই চেষ্টা করি। That is, what's happening in type 2 diabetes is that you have the excess carbohydrates, the high insulin, which is leading to the fatty liver. The fatty liver leads to insulin resistance, and the insulin resistance leads to higher insulin levels. তো ধরুন আপনি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছেন এবং সেই কার্বোহাইড্রেটটা আপনার ইনসুলিনটাকে বাড়িয়ে দিচ্ছে এবং অতিরিক্ত ইনসুলিনের কারণে আপনার লিভারে ফ্যাট জমে আপনার লিভারটা ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। ফ্যাটি লিভার হয়ে গেলে অ্যাম সঙ্গে আপনার সেই লিভারটা আবার বা কলিজাটা আবার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। কারণ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে ফ্যাটি লিভারের মধ্যে নতুন চর্বি রাখার জায়গা আর নাই তখন ইনসুলিনকে জোর করে অ্যাম অ্যাম বা বেশি ইনসুলিনের প্রয়োজন পড়ে এই অ্যাম লিভারের মধ্যে চর্বি জমা করতে। অর্থাৎ তখন এই অবস্থাটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে তখন আরো বেশি ইনসুলিনের প্রয়োজন পড়ে এই অতিরিক্ত যে শর্করা সেটাকে লিভারের মধ্যে জমা করার জন্যে। সুতরাং অ্যাম অ্যা একদিকে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে এবং সেটা বাড়লে আরো ইনসুলিন বাড়ছে। ইনসুলিন বেড়ে আমাদের রেজিস্ট্যান্সটাকে মানে লিভারের চর্বি আরো বাড়াচ্ছে, তার মানে রেজিস্ট্যান্সটা আরো বাড়াচ্ছে। এটা হচ্ছে এই চক্র যেটাকে আমি কি বলে যে ধ্বংসচক্র বলতে পারেন। আমাদের স্বাস্থ্যের ১২ টা বাজানোর চক্র। Because you need more of that force to push it in. And this is a classic vicious cycle, right? The longer you go, the worse you get. তার মানে যত বেশি দিন ধরে এই প্রক্রিয়াটা, এই চক্রটা চলতে থাকবে, ততই আপনার স্বাস্থ্য ক্রমান্বয়ে খারাপ হতে থাকবে। ততই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আরো খারাপ হতে থাকবে। আপনার ইনসুলিনের পরিমাণ রক্তে বাড়তে থাকবে ইত্যাদি। Right? Because this insulin is causing insulin to go up. But it's worse than that, actually, because there's two cycles that are going on here. তো এম কিন্তু বাস্তবে আসলে ২ টো আমরা যদিও ১ম চিত্রে দেখলাম ১ টা চক্র। কিন্তু এক্ষেত্রে আসলে ২ টো চক্র চলে। So on the one hand, you got the insulin I spent a lot of time going and working with neuroscientists. causing fatty liver. On the other hand, some of this fat goes into the pancreas. So now you get fatty pancreas, you get beta cell dysfunction, and you're not producing as much insulin and your sugars go up. And তো ১ম চক্রটি তো আমরা দেখলাম যে ইনসুলিন বেড়ে হেপাটিক স্টিয়াটোসিস এর দিকে যায় এবং হেপাটিক ইনসুলিন রেজিস্ট্যান্স টা বাড়ে যেটা কিনা আবার ইনসুলিনকে বাড়ায় এবং তাতে আবার চর্বি তৈরি হয়। এটা হচ্ছে লিভারের মধ্যে আমাদের যকৃতের মধ্যে যে প্রক্রিয়াটা চলে। কিন্তু এর সঙ্গে আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে ইনসুলিন বেড়ে গেলে অ্যাম সেখানে আমাদের প্যানক্রিয়াসের মধ্যেও ইনসুলিন বেড়ে গেলে সেটা ধীরে আমাদের প্যানক্রিয়াসের মধ্যেও বা অগ্ন্যাশয়ের মধ্যেও চর্বি জমা করতে শুরু করে। লিভারের মধ্যে চর্বি জমা করে করে ১ম এ এবং এবারে প্যা প্যান প্যানক্রিয়াসের মধ্যেও চর্বি জমা করা শুরু হলো এবং তার ফলে দেখা যায় বেটা সেলগুলো আমাদের যে ইনসুলিন উৎপাদনকারী যে সেলগুলো সেগুলো ঠিক মতন কাজ করতে পারে না। ফলে যেহেতু তারা ইনসুলিন ঠিক মতন উৎপাদন করতে পারেনি, তখন রক্তে আমাদের চিনির মাত্রা বাড়ে। তো চিনির মাত্রা বেড়ে থাকা মানে হচ্ছে আরো বেশি ইনসুলিন নিঃসরণ হওয়া দরকার। তো যেটা কিনা এই চক্রটাকেও চালিয়ে রাখে। অর্থাৎ ইনসুলিন বাড়ার সঙ্গে ২ টো জায়গায় আমরা ২ টো অঙ্গে আমাদের ক্ষতি হয়। একটা হচ্ছে যকৃৎ, অন্যটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। and then you respond by trying to increase your insulin even more. When it fails, then you start giving people exogenous insulin. আর যখন এই যে এখানে প্যানক্রিয়াসের যে চক্রটা, এই চক্রের যে কথাটি বললাম যে এখানে আম রক্তে চিনির মাত্রা যেহেতু বেড়ে থাকে, তখন আমরা এই সমস্যাকে সমাধান করার জন্য আমাদের ডাক্তাররাও দেখা যায় ইনসুলিন বাইরে But থেকে দেন। আর সেই ইনসুলিনটাও গিয়ে এই সমস্যাটাকে আরো বাড়াতেই সাহায্য করে, ভূমিকা রাখে। here's the problem, of course, right? Insulin is at the heart of it. আর মূল বিষয়টা এটাই যে ইনসুলিন হচ্ছে এই দুটো সমস্যারই প্রাণবিন্দু বা প্রাণকেন্দ্র। It's the high insulin that was the problem in the first place. আর অতিরিক্ত ইনসুলিনটাই ছিল আসলে সমস্যাটার মূল কারণ। This is what drives the entire cycle. Insulin drives the resistance, which causes it to go up itself. It's a vicious cycle. And তো অ্যা অ্যা ইনসুলিনের মাত্রা বাড়ার সঙ্গে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, যেটা আবার ইনসুলিনকে আরো বাড়ায়। তার মানে এটা একটা ভিশাস সাইকেল যেটাকে ইংরেজিতে বলা হয়। অর্থাৎ আম আমি এটার বাংলা আসলে খুঁজে পাইনি। ধারণাটা হচ্ছে যে এমন একটা চক্র, যেই চক্রটা ক্রমান্বয়ে আপনার স্বাস্থ্যটাকে খারাপ করে আপনাকে অবনতিশীল বা ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সেরকম একটা চক্র। this is a vicious cycle. You have two vicious cycles going on.
তার মানে এই অবস্থায় দেহের মধ্যে ২ টো এরকম আম আ ভিশাস সাইকেল চলতে থাকে। একটা হচ্ছে লিভারের মধ্যে, আম আর অন্যটা হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে। In other words, insulin is what actually causes type 2 diabetes. অন্য কথায় ইনসুলিনই হচ্ছে সেই জিনিস যা ২য় ধরনের ডায়াবেটিস রোগটার কারণ। ২য় ধরনের ডায়াবেটিস রোগটাকে ঘটায় এই ইনসুলিন, অতিরিক্ত ইনসুলিন। So the question, of course, is that if it's causing it, insulin's not the solution. তাহলে খুব সহজ করেই এখন আমরা বুঝতে পারবো যে, যেই জিনিস টাইপ 2 ডায়াবেটিস রোগটার কারণ, আমরা যদি সেই জিনিসই আরো বেশি করে গ্রহণ করি, সেটা তো এটার সমাধান হওয়ার কথা না। তাই না? অতিরিক্ত ইনসুলিন থেকেই যে অসুখ হলো, সেই অসুখে আমরা যদি আরো বেশি ইনসুলিন দেই, তাহলে সেটা অসুখটাকে সারাবে। এই রকম ভাবনাটা আসলে আ বোকা না হলে এরকম ভাবনা কেউ ভাববে না। তাই না? Insulin is the problem. So if ইনসুলিনটাই হচ্ছে এক্ষেত্রে সমস্যা। you think about how we're going to move towards a cure for diabetes, you have to think this is the problem, right? Excess carbohydrates, high insulin. তো আমরা তাহলে টাইপ 2 ডায়াবেটিসের যে নিরাময় কিভাবে পাবো সেই কথা যদি চিন্তা করি তাহলে আমাদের ১ম এ যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যেই কারণে টাইপ 2 ডায়াবেটিসটা হয় সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আমাদের ইনসুলিনের লেভেল বেড়ে যায়। রক্তের মধ্যে ইনসুলিনের মাত্রা বেড়ে থাকে। এটাই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের কারণ। That's what's causing the problem in the first place. So the cure, obviously, is to decrease insulin and decrease carbohydrates. তো যদি সমস্যা সেটাই হয় তাহলে সমাধানটা নিশ্চয়ই হবে যে আমরা তাহলে ইনসুলিনটাকে কমিয়ে দেব এবং আমরা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার যে গ্রহণ করার মাত্রাটাকে কমিয়ে দেব। So what's going to happen when you decrease insulin, decrease carbohydrates, is that now you're going তো আমরা যদি ইনসুলিনকে কমাতে পারি এবং বা কমিয়ে ফেলি এবং কার্বোহাইড্রেটকে কমিয়ে ফেলি, কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে ফেলি, শর্করা খাওয়া কমিয়ে ফেলি তাহলে কি হবে? to pull out all that fat from the liver. You're going to ১ম এই আমাদের লিভারের মধ্যে জমে থাকা যে চর্বিগুলো সেগুলো সব বেরিয়ে আসবে। সেগুলো বেরিয়ে এসে লিভারটা পরিষ্কার হয়ে যাবে। reduce your insulin resistance. যেটা আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্স সেটাকে কমিয়ে ফেলবে। কারণ একটু আগে আমরা ব্যাখ্যা করেছি লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমে থাকলেই কিন্তু তখন ইনসুলিন সঠিকভাবে আর চিনিকে চর্বিতে রূপান্তর করে লিভারে জমা করতে পারে না। যার কারণে তার বেশি ইনসুলিনের দরকার হয়। যেটাকে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স। তো তাহলে যদি আমরা কার্বোহাইড্রেট কম করে খাই আম তাহলে আমাদের লিভার থেকে চর্বি ১ম এ বেরিয়ে এসে লিভারের মধ্যে চর্বি জমা করার জায়গা তৈরি হবে নতুন। তার মানে অল্প ইনসুলিন রক্তে এলেই সঙ্গে আবার খাবারের খাবারের সঙ্গে যে শর্করা আমরা খেয়েছি, সেই শর্করাটা চর্বি হিসেবে রূপান্তর হয়ে আমাদের কলিজার মধ্যে ঢুকে পড়তে পারবে সহজে। And now you're driving the cycle backwards. তার মানে এই অবস্থায় আমরা যে ধ্বংসের যে চক্রের কথা একটু আগে জানলাম, সেই চক্রটাকে উল্টো দিকে চালাচ্ছি। আগেরটায় ছিল ইনসুলিন বেড়ে থাকার কারণে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে, যেটা আবার ইনসুলিনকে বাড়াচ্ছে, যেটা আবার ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়াচ্ছে, এইভাবে। আর এখন তাহলে যেটা হচ্ছে যেহেতু আমরা ইনসুলিনটাকে শর্করা জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিয়ে ইনসুলিনটাকে কমিয়ে দিয়েছি। ইনসুলিন কমে যাওয়ার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমবে, যেটা কিনা আরো ইনসুলিন কমাবে, তার মানে আরো রেজিস্ট্যান্স কমবে। In the longer term, you're going to start pulling fat from the pancreas, and then you're going to reverse that beta cell dysfunction. এবং এরকম কিছুদিন করার পরে একটু দীর্ঘমেয়াদে যদি আমরা এই পদ্ধতিটা অনুসরণ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের মধ্যে জমে থাকা যে চর্বি, সেটাও তখন বেরিয়ে আসবে। সেটা প্যানক্রিয়াসটাকে পরিষ্কার করে ফেলবে। তো প্যানক্রিয়াস পরিষ্কার হয়ে গেলে সেখানকার যে বেটা সেলগুলো, সেগুলো তখন আবার তাদের কার্যক্ষমতা ফিরে পাবে। And as you reverse that beta cell dysfunction, your own body can start producing the normal amounts of insulin again. আর বেটা সেলগুলো যদি তাদের কার্যক্ষমতা ফিরে পায়, তাহলে আপনার দেহ নিজেই আবার স্বাভাবিক মাত্রার যে ইনসুলিন, সেই ইনসুলিন উৎপাদন করতে পারবে। So if you reverse the two fundamental defects in type 2 diabetes, তার মানে এইভাবে আপনি টাইপ 2 ডায়াবেটিসের যে প্রধান যে দুটো সমস্যা, সেই দুটো সমস্যাকে সমাধান করে ফেলতে পারেন। and that's going backwards. So what you can do is look back at our initial construct here. You তো তাহলে আমরা যদি আমাদের পূর্বে যে ছবিটি দেখিয়েছিলাম, সেই ছবিটিকে আরেকবার দেখি। say, well, this is leading to worsening diabetes. We know that because we've been doing that for 25 years. তো বাঁদিকে যে চিত্রগুলো যে জিনিসগুলো লেখা রয়েছে, সেটা আমাদের ডায়াবেটিসটাকে ক্রমান্বয়ে খারাপ করে। আমরা দেখেছি যে ইনসুলিন ব্যবহার করা বা ড্রাগ ব্যবহার করা বা লো ফ্যাট ভিত্তিক যে খাদ্য অভ্যাস, এইগুলো করলে আমাদের আম আ ডায়াবেটিসটা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। We've been making these diabetics worse, right? How? Because we're increasing insulin. আর এই যে ডায়াবেটিসটা ক্রমান্বয়ে খারাপ হয় তার কারণটা কি বা কিভাবে হয় সেটা কারণ হচ্ছে যে এই অভ্যাসগুলো করলে আমাদের ইনসুলিনের পরিমাণটা দেহের মধ্যে বাড়ে।
That's the entire problem. আর সেটাই হচ্ছে মূল সমস্যা। We're giving insulin. We're giving drugs that increase insulin. We're putting them on low-fat diets, which are high in carbohydrates, which stimulate insulin. তো আমরা ডায়াবেটিস রোগীদেরকে ইনসুলিন দিচ্ছি, তাদেরকে ঔষধ খাওয়াচ্ছি এবং তারা লো ফ্যাট ডায়েট করছেন। লো ফ্যাট ডায়েট করলে সেটা মানে আ চর্বিকে বাদ দিলে তখন চিনি বা শর্করা জাতীয় খাবার বাড়িয়ে খেতেই হয়। আ তো তার মানে এইভাবে করে আমরা রক্তে চিনির মাত্রা বাড়াচ্ছি এবং রক্তে এই ইনসুলিনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। ফলে আমাদের ডায়াবেটিসটা খারাপ হচ্ছে। Right? And what happens is that if you look on the side of the cure, the whole point is to decrease the insulin. আর আমরা যদি আ যে সমাধান আম ডায়াবেটিস সারিয়ে ফেলার যে পাশটা রয়েছে সেটার দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে এটা মূল উদ্দেশ্য হচ্ছে ইনসুলিনকে কমিয়ে আনা। That's the only way you're going to get better because it was the insulin that was causing the problem in the first place. আর একমাত্র এই উপায়েই ইনসুলিনটাকে কমিয়ে দিলেই একমাত্র আপনি টাইপ 2 ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলতে পারবেন বা আপনার টাইপ 2 ডায়াবেটিসের উন্নতি হবে। তার কারণ হচ্ছে অতিরিক্ত ইনসুলিনটাই তো এই অসুখটার কারণ ছিল। So you got to remember that type 2 diabetes is a disease of too much insulin. তার মানে আপনাকে মনে রাখতে হবে যে টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে অতিরিক্ত ইনসুলিনের অসুখ। দেহের মধ্যে অতিরিক্ত ইনসুলিন উপস্থিত থাকলেই টাইপ 2 ডায়াবেটিসটা হয়। Who thought it was a smart idea to give a disease where you have too much insulin more insulin? চিন্তা করে দেখুন তো কার মাথায় এই বুদ্ধিটা এসেছিল? আর কোন বুদ্ধিমানের মাথায় এই বুদ্ধিটা এসেছিল যে যেই অসুখের মূলেই রয়েছে অতিরিক্ত ইনসুলিন তাকে আরো ইনসুলিন দেওয়া? That's like giving an alcoholic more alcohol. এটা হচ্ছে যেন একজন মদে নেশাগ্রস্ত যে মানুষ তাকে আরো বেশি মদ খেতে দেওয়া। Here, have another drink. It'll do those shakes some good. Yeah, okay, but the alcoholism is much worse. অ্যালকোহলিকদের ক্ষেত্রে যেটা হয় যে তাদেরকে এই মদ খেতে না দিলে তখন তাদের অ্যা দেহে কতগুলো withdrawal এর কতগুলো সিম্পটম তৈরি হয়। তাদের গা কাঁপে, তাদের খুব কষ্ট হয়। তারা তখন খুব বিরক্তিকর একটা অবস্থায় থাকেন, কষ্ট পান। তো তাদেরকে যদি একটুখানি মদ খেতে দেয়া হয় তাহলে তখন কিন্তু তাদের এই সমস্যাগুলো সেরে যায়। কিন্তু সেটা কি আসলে সমাধান? না। তার কারণ হচ্ছে এইটুকু দিলে কিন্তু তাদের যে মদে আসক্তির যে সমস্যাটা সেটা থেকেই যায়। But that's what we're doing. We're giving people who have too much insulin more insulin. অথচ টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ঠিক সেই কাজটাই করছি। যাদের দেহে অতিরিক্ত ইনসুলিন এমনিতেই রয়েছে, তাদেরকে আমরা আরো ইনসুলিন দিচ্ছি। It don't make you better. It makes you worse. এটা কিছুতেই আপনাকে সাহায্য করে না। এটা আপনার স্বাস্থ্যকে ভালোর দিকে নেয় না, বরং স্বাস্থ্যটাকে ক্রমান্বয়ে খারাপের দিকে নেয়। And that's the whole problem. আর সেটাই হচ্ছে অ্যা সমস্যাটা, মূল সমস্যাটা। This is really stupid, but this is what we're doing. তার মানে এই বাঁ দিকের যে কাজ আমরা যেটা করে যাচ্ছি এখন, আমাদের ডাক্তাররাও এগুলো করেন, সেটা আসলে একটা স্টুপিড কাজ। অত্যন্ত বোকার মতন কাজ। আর যেটা আম বুদ্ধিমানরা করবে সেটা হচ্ছে ডান দিকের এটা। All of us, that's what we're all doing, right? You go দুঃখজনকভাবে আমরা সবাই এইটাই করে চলেছি। আমাদের ডাক্তাররা আমাদেরকে এইটাই করিয়ে চলেছেন। to guidelines, you go to Canadian Diabetes Association, that's what we're doing. We're আপনি বা যত রকমের গাইডলাইন গুলো রয়েছে সেগুলোকে যদি অনুসরণ করেন দেখবেন সেখানে ঠিক এই কথাগুলোই করতে বলা হয়েছে। সেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, কানাডিয়ান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আমাদের বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তারা সকলেই একই কথা বলেন। আপনাকে আরো ইনসুলিন নিতে হবে, আরো ওষুধ খেতে হবে, লো ফ্যাট ডায়েট করতে হবে। যার ফলাফলে আপনার ডায়াবেটিস ক্রমান্বয়ে খারাপ হবে। আর তখন তারা বলবেন ডায়াবেটিস তো কোনদিন ভালো হয় না। we're making it worse. We're giving those alcohols another, beer. Alcoholics another beer. And when they start to get more shakes, we're like, take 2 beers, right? It's like that didn't work in the first place. It's not going to work now, right? If they have too much insulin, what do? We just keep giving patients like Margaret more and more insulin. তো টাইপ 2 ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে যাদের দেহে অতিরিক্ত ইনসুলিন ছিল অলরেডি তাদেরকে আমরা আরো বেশি ইনসুলিন বাইরে থেকে দিয়েছি। যেমন আমাদের ডাক্তার ফাং তার রোগী মার্গারেটের কথা বলেছিলেন। সেই মার্গারেটের ক্ষেত্রে তাই করা হয়েছিল। This is smart. And that's what we did for Margaret. তো আ অবশ্যই সেটা বোকার মতন কাজ এবং মার্গারেটের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য ডাক্তার ফাং আসলে এই দিকের কাজটা করেছেন। ইনসুলিন কি করে কমানো যায় সেই কাজই করেছেন যেটা কিনা বুদ্ধিমানের কাজ। Took her insulin down. It's all about lowering the insulin. And as you lower the insulin, you drive that cycle backwards. তো এই পুরো ধারণাটাই এই ডায়াবেটিস সারিয়ে ফেলার পুরো ধারণাটাই আসলে ইনসুলিন কমানোর উপর নির্ভরশীল। যত আপনি ইনসুলিন কমাতে পারবেন দেহের মধ্যে তত আপনার দেহটা সুস্থতার দিকে ফিরে আসবে। So the question then is, can we cure type 2 diabetes? তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি টাইপ 2 ডায়াবেটিসটাকে নিরাময় করতে পারি কিনা? Well, if you think about it for a second,
It's incredible because if you don't have diabetes, you don't have to worry that they're going to get diabetic kidney disease. তো এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু যদি চিন্তা করে দেখেন যে এটার যে এই প্রশ্নের উত্তরটার যে প্রভাব সেটা কত বড়। যে ধরুন আপনার যদি ডায়াবেটিস না থাকে তাহলে তো আপনার ডায়াবেটিক কিডনি ডিজিজ হবার সম্ভাবনা নেই। ডায়াবেটিস জনিত কিডনি অসুখ হবার সম্ভাবনা নেই। You don't have to worry that they're going to get blind from diabetic eye disease. They're not going to get their feet chopped off because of peripheral vascular disease. আপনার ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হয়ে আপনি অন্ধ হবেন না। আপনার অ্যা আরেকটা কি বলল? That they're going to get blind from diabetic eye disease. They're not going to get their feet chopped off because of peripheral vascular disease. অথবা আপনাকে পা কেটে ফেলতে হবে না। কারণ আপনার ওই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়েছে। আ যেগুলো কিনা ডায়াবেটিসের কারণে হয়ে থাকে। There's the cancers, there's the strokes, there's the MIs. সাথে আছে ক্যান্সার, স্ট্রোক এবং এমআই যেগুলো বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অন্য কথায় যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। এই জিনিসগুলো আ এর পেছনে এই ডায়াবেটিস ভূমিকা রাখছে। আর যদি ডায়াবেটিসটাই না থাকে তাহলে এইগুলো হবার সম্ভাবনা তো কমে যাবে, তাই না? And all of it is available to all of us for no cost, right? আর এই স সমস্যার সমাধান আসলে আমাদের সকলের জন্যেই অত্যন্ত সহজপ্রাপ্য হিসেবেই রয়েছে। আমরা সবাই এই চিকিৎসাটা ব্যবহার করতে পারি এবং কোনো খরচ ছাড়া, কোনো রকম আম পয়সা খরচ না করেই, বিনামূল্যেই এটা আমরা সবাই ব্যবহার করতে পারি। এটা আমাদের সকলের কাছেই অ্যাভেইলেবল হয়েছে। অ্যাভেইলেবল বলতে এখানে কি বলব? বাংলাটা হবে যে এটা আমরা সবাই চাইলেই করতে পারি। Right? You're only talking about there's no drugs, there's no expensive drugs that we're giving people. There's no fancy surgeries where we're going to cut people's stomachs out, and there's no cost. In fact, তো এই সমাধানে আমরা কি করছি? আমরা কোনো ঔষধ দিচ্ছি না। সুতরাং ঔষধের জন্যে পয়সা খরচ করতে হচ্ছে না। কোনো বিশেষ রকমের যে সার্জারি বা অপারেশন করব তাও করা দরকার পড়ছে না। তার মানে হচ্ছে খরচ হচ্ছে না। আপনি কোনো পয়সা খরচ করতে আপনাকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না। they'll save money because they're not buying food, right? আর ইনফ্যাক্ট বা বাস্তবে তারা আসলে পয়সা বাঁচাতে পারবে, পয়সা জমাতে পারবে। তার কারণ হচ্ছে তারা খাওয়া কমিয়ে দিচ্ছে। আর খাওয়া কমিয়ে দিলে তাকে নতুন খাবার কিনতে হবে না। খাবার কিনতে হবে কম। So there's no cost to them. তার মানে তাদের রোগীদের আসলে কোনো অতিরিক্ত খরচ তো নেই। ইনফ্যাক্ট তাদের পয়সা বাঁচবে যদি। And the only thing it needs is the knowledge and the courage to challenge this conventional thought. আর শুধুমাত্র যেই জিনিসটা রোগীদের দরকার হবে সেটা হচ্ছে এই জিনিসটা পরিষ্কার করে বোঝা, তাদের জ্ঞান প্রয়োজন হবে এবং অ্যাম আরেকটা কথা কি ছিল? The only thing it needs is the knowledge and the courage to challenge this conventional thought. তো তার মানে তাদের শুধুমাত্র জ্ঞান দরকার হবে এবং এই প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, এই চিকিৎসা পদ্ধতিটাকে চ্যালেঞ্জ করার সাহস থাকতে হবে। That's all we need. Because if you think about diabetic nephropathy, for instance, and this is what we think about all the time, right? তো আমরা যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে এম আ কথা বলি, যেটা কিনা আ আমরা সবসময় করে থাকি। ডাক্তার হিসেবে উনি যেহেতু একজন নেফ্রোলজিস্ট, তার মানে কিডনির চিকিৎসক বা কিডনি বিশেষজ্ঞ। নেফ্রোপ্যাথিটা হচ্ছে কিডনির যে সমস্যা, সেই সমস্যাগুলোকে প্যাথি বলা হয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে? তিনি সেটা ব্যাখ্যা করছেন। Diabetes causes a nephropathy. So what are we going to give people to take care of the nephropathy, right? You can use ACE inhibitors, ARBs, direct renin inhibitors, this, that. There's huge trials spending millions of dollars trying to find what are we going to give people to take. তো ডায়াবেটিসের কারণে রোগীদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়। আর এই নেফ্রোপ্যাথিকে সারানোর জন্যে আমরা এসিইআই, এআরবি, ডিআরআই এরকম বিভিন্ন রকমের ঔষধ দিয়ে থাকি এবং এগুলো নিয়ে গবেষণা করার জন্যে মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। Take care of this nephropathy. But the answer stares you right in the face anyway. অথচ এই প্রশ্নের যে সমাধান সেটা কিন্তু একেবারে আপনার মুখের সামনেই হাঁ করে দাঁড়িয়ে আছে। যেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। If you're going to get rid of the nephropathy, all you got to do is get rid of the diabetes. আপনি যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থেকে বাঁচতে চান, তাহলে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ডায়াবেটিসটাকে সারিয়ে ফেললেই ঝামেলাটা শেষ। কারণ ডায়াবেটিসের কারণেই নেফ্রোপ্যাথিটা হচ্ছে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির শব্দটার মানেই হচ্ছে যে ডায়াবেটিস হওয়ার ফলে যে নেফ্রোপ্যাথি হচ্ছে সেটার নাম হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো যদি ডায়াবেটিসটাই না থাকে তাহলে নেফ্রোপ্যাথি হবার কারণ নেই। বা ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলতে পারলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিও সেরে যাবে। It can be done. It can be done. You know, in Margaret's case, 27 years of diabetes, you can still get rid of it in a month. আর ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলাটা সম্ভব এবং যেমন উদাহরণ হিসেবে মার্কেটের কথা তিনি বললেন, যিনি ২৭ বছর ডায়াবেটিসে ভোগার পরেও মাত্র ১ মাসের মধ্যেই তার ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলা সম্ভব হয়েছে।
right? It's not going to take 5 years, 10 years. You can get rid of it in a month. এই ডায়াবেটিসটাকে সারানোর জন্যে ৫ বছর ১০ বছর সময় লাগে না। বরং আপনি মাত্র ১ মাসের মধ্যেই ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলতে পারেন। And that's really what you have to understand, that this is a disease that's curable in 90% plus of cases, right? We've proven that with our bariatric surgeries. You can take the fattest diabetics, the worst diabetics, and you can still cure 90% of them. তো তার মানে হচ্ছে এ থেকে যেটা প্রমাণিত হয় যে আ টাইপ 2 ডায়াবেটিসটা আসলে নিরাময়যোগ্য একটি অসুখ। প্রায় ৯০% ক্ষেত্রেই নিরাময়যোগ্য একটি অসুখ। এমনকি এমন রোগী যাদেরকে ব্যারিয়াট্রিক সার্জারি দিয়ে আম না কথাটা আরেকবার শুনি। কারণ এটা চিন্তাটা হারিয়ে But ফেলেছি। this is a disease that's curable in 90% plus of cases, right? এটা হচ্ছে এমন একটা অসুখ যেটা প্রায় ৯০% এরও বেশি ক্ষেত্রে নিরাময়যোগ্য। We've proven that with our bariatric surgeries. You can take আমরা ব্যারিয়াট্রিক সার্জারির মাধ্যমে সেটা প্রমাণ করেছি। the fattest diabetics, the worst diabetics, and you can still cure 90% of them. আপনি যদি সবথেকে মোটা, সবথেকে বেশি মোটা যারা সেইরকম এবং সবথেকে বেশি অত্যন্ত খারাপ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত বা যাদের ডায়াবেটিসের অবস্থা খুবই খারাপ, এইরকম রোগীকে নিয়েও কাজ শুরু করেন, তাহলেও ৯০% ক্ষেত্রেই তাদের ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলা সম্ভব। So all these simple cases, there's no reason, and there's no reason why we can't get started right now. It's not আর যেহেতু এরকম অত্যন্ত খারাপ ধরনের যে কেসগুলো যে রোগীদের ক্ষেত্রেও যেহেতু এটাকে সারিয়ে ফেলা যায়, তো যাদের ক্ষেত্রে ডায়াবেটিস সবেমাত্র হয়েছে অথবা ডায়াবেটিস কয়েক বছর ধরে হয়েছে বা যারা এখনো ডায়াবেটিসের জন্য ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন না, অর্থাৎ যাদের ডায়াবেটিসটা এখনো খুব গুরুতর পর্যায়ে যায়নি, তাদের পক্ষে তো এটাকে সমাধান করে ফেলাটা অত্যন্ত সহজ। অ্যাম বা অসম্ভব হওয়ার কোনো কারণ নেই। এমন সময় কুকুরে শুরু করল ঘ্যাউ, ঘ্যাউ মারামারি। it's not a matter of funding. It's a matter of knowledge. That's এটা আপনার কতটা মানে আর্থিক আম অর্থের উপরে ঠিক নির্ভরশীল নয়। বরং নির্ভরশীল হচ্ছে যে আপনি বিষয়টাকে কতটা বোঝেন। আপনার জ্ঞান কতটা রয়েছে ডায়াবেটিস সম্পর্কে তার উপরে। all we need. And we actually have lots of cases. So here's a few more cases. So তো স আমাদের ডাক্তার জেইসন ফাং এখন আরো অনেকগুলো উদাহরণের কথা তিনি বললেন যে তার নথিতে আরো অনেকগুলো উদাহরণ আছে। তার মধ্যে একটি উদাহরণ তিনি এখন সামনে তুলে আনলেন যেটা হচ্ছে রিচার্ড নামে একজন রোগীর কথা। Richard, who I had a picture of, he had diabetes for 11 years. He was on 56 units of insulin. Again, we took him down. He came right down off everything within 6 weeks. তো রিচার্ডের ক্ষেত্রে সে ১১ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিল এবং দৈনিক সে ৫৬ ইউনিট ইনসুলিন ব্যবহার করছিল। আর তাকে আ ডাক্তার ফাং তার যে চিকিৎসা যেটা করালেন উপোসের মাধ্যমে বা আম অ্যা শর্করা জাতীয় খাবার খাওয়া কমিয়ে দেওয়ার মাধ্যমে তাতে মাত্র ৬ সপ্তাহে তার এই আম ইনসুলিন ব্যবহারের পরিমাণ শূন্যে চলে এলো। অর্থাৎ তার ডায়াবেটিস দেহ থেকে বিদায় নিল। He lost 67 pounds, 16 inches, and a year and a half later, he's still doing fine. তার ওজন কমে গেল ৬৭ পাউন্ড এই ৬ সপ্তাহের মধ্যে এবং কোমর কমেছে ১৬ ইঞ্চি এবং তারপরেও ১.৫ বছর পরে তার স্বাস্থ্যগত কোনো অসুবিধাই নেই। সে সুস্বাস্থ্য নিয়ে বেঁচে আছে He's still not taking insulin. এবং সে এখনো ইনসুলিন গ্রহণ করছে না। তার আর ইনসুলিনের দরকার পড়ছে না। Beverly, who we just seen, broke the record at the time. She had diabetes for 7 years, but she was on 210 units of insulin, right? এরপরে যে উদাহরণটি টানলেন তার রোগীর উদাহরণ টানলেন তার নাম হচ্ছে বেভারলি। বেভারলি ৭ বছর ধরে ডায়াবেটিক আক্রান্ত এবং ২১০ ইউনিট ইনসুলিন সে প্রতিদিন ব্যবহার করত। And again, her story was the same. She was desperate. She was getting worse, and she knew it. তার ক্ষেত্রেও সেই একই কথা। তার ডায়াবেটিসটা ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল এবং সে এটাকে সারাবার জন্যে মরিয়া হয়ে উঠেছিল এবং তার ডায়াবেটিস যে ক্রমান্বয়ে খারাপই হচ্ছে এটা সে বুঝতে পেরেছিল। She could feel herself getting worse. And then she'd go to the doctor, and they're like, here, go exercise, right? Go lose some weight. Well, the weight তো উম সে বুঝতে পারছিল যে তার স্বাস্থ্য ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে যে সমাধান দিলেন সেটা হচ্ছে, "যান আপনি গিয়ে আপনার ওজন খানিকটা কমান। আপনি কিছু ব্যায়াম করেন।" was all coming on because of the insulin, right? অথচ মজার ব্যাপার হচ্ছে যে তার ওজনটা তো ক্রমান্বয়ে বাড়ছে এই যে ইনসুলিন দিয়ে চিকিৎসা করার কারণে। ২১০ ইউনিট ইনসুলিন যদি প্রতিদিন কেউ ইনজেকশন আকারে গ্রহণ করে বা দেহের মধ্যে গ্রহণ করে, তার ওজন তো বাড়বেই। So it's not going to get off until you get off that insulin. What happened? তার মানে তার স্বাস্থ্য ভালো হবে না যতদিন পর্যন্ত না সে এই ইনসুলিন গ্রহণ করার আ পথ থেকে সরে আসে। অর্থাৎ ইনসুলিন গ্রহণ করাটা এই ক্ষেত্রে তার জন্য চিকিৎসা নয় বরং অপচিকিৎসা। Well, within 3 weeks, she was off of all her insulin. তার ক্ষেত্রে মাত্র ৩ সপ্তাহে সে সমস্ত ইনসুলিন গ্রহণ করা বন্ধ করে দিতে সক্ষম হলো। It's easy.
এটা সহজ, অত্যন্ত সহজ। It's not easy, it's simple. For A1C, অন্য কথায় বললেন যে এটা আসলে সহজ হয়তো নয়, এটা হচ্ছে সরল। সমাধানটা সরল কিন্তু করাটা সকলের জন্য যে খুব সহজ হয় তা নয়। went from 7.2 to Look, I'm going to drop 6.7%. She lost 30 pounds. I mean, she's relatively new, so we're still working with her to get rid of the rest of it. তো তার HbA1c 7.2% থেকে কমে 6.7% এ নেমে এসেছে এই ৩ সপ্তাহের মধ্যে এবং সে ৩০ পাউন্ড ওজন কমিয়েছে, ৪ ইঞ্চি তার কোমরের মাপ কমেছে। তো তাকে নিয়ে ডাক্তার জেসন ফাং ২০১৪ সালে যখন এই অ্যা প্র আম অ্যা প্রত উপস্থাপনাটি প্রকাশ করেন, তখনও বেভারলি সঙ্গে তিনি কাজ করছিলেন। তার আরও ওজন কমানো বাকি ছিল বা সেই পথে তিনি হাঁটছিলেন। But it can be done. Even তার মানে এই বিষয়টি সম্ভব। ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলাটা সম্ভব। in the worst diabetic cases. সবথেকে খারাপ ধরনের ডায়াবেটিক কেসেস বা যাদের ডায়াবেটিস খুব খারাপ, তাদের ক্ষেত্রেও এটা সম্ভব। Michael had diabetes for 13 years, and he was on 3 medications, right? We started working with him. He took a little longer, but within 16 weeks, say, so about 4 months, he went from 3 medications to 0. মাইকেল আ যে প্রায় ১৩ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিল, আ তার সে ৩ টা ঔষধ সে ব্যবহার করত। তো তার ক্ষেত্রে সময় কিছুটা বেশি লেগেছিল। কিন্তু সে মাত্র ১৬ সপ্তাহ সময়ের মধ্যেই তার অ্যাম অ্যা ঔষধ ব্যবহার করাটা পুরোপুরি বন্ধ করে দিতে সক্ষম হয়েছিল। His A1C went from 8.6% to 5.7%. তার A1C, HbA1c 8.6% থেকে কমে ৫.৭% নেমে এসেছিল। In fact, he had so much energy, he felt so well. Again, he started working out again, right? Now he looks really তো এই প্রক্রিয়ায় সে এত শক্তিশালী এবং এত ভালো অনুভব করতে শুরু করল যে এরপরে সে নিজে থেকেই যেচে গিয়ে ব্যায়াম করতে শুরু করেছিল। good. His weight loss actually doesn't look that impressive, but he actually recently, because he's been, lifting weights, has actually gone up quite a bit, but it's all lean weight. So তো তার ক্ষেত্রে ওজন কমার যে মাপটা সেটা খুব বেশি দেখা যাচ্ছে না বা দেখে আপনার মনে হবে যে তাহলে ওজন তো কমলো না। কিন্তু তার কারণটা হচ্ছে যে সে যেহেতু ব্যায়াম করে তার দেহের পেশির পরিমাণ বাড়িয়ে ফেলেছে, সেই কারণে তার ওজন বেড়েছে। কিন্তু এই ওজন তো ভালো ওজন। দেহে অতিরিক্ত চর্বি জমে থাকা ওজন নয়, বরং এটা হচ্ছে পেশির ওজন। অর্থাৎ সে এখন একটা পেশিবহুল একজন বডি বিল্ডারদের মতন দেখতে মানুষ। it's very good. Again, another case of a patient completely reversed. যেটা অত্যন্ত স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এবং সেটা ছিল আরেকটা উদাহরণ যে রোগী তার ডায়াবেটিসটাকে পুরোপুরি সারিয়ে ফেলতে সক্ষম হয়েছে। This is one of my patients who I treated incorrectly for like 15 years. He was diabetic for 43 years. রঞ্জিত হচ্ছে পরবর্তী রোগীর নাম, যিনি ডক্টর জেসন ফাং এর বহুকালের রোগী। তো অ্যাম ১ম ১৫ বছর ধরে তিনি এই রঞ্জিতকে চিকিৎসা করেছেন ভুল পথে। অর্থাৎ আগে যে স্ট্যান্ডার্ড দেয়া হয়েছিল সেই স্ট্যান্ডার্ড অনুসরণ করে। He was taking 75 units of insulin a day. And again, he took a little longer because he had diabetes for a lot longer. Because again, he's been in that cycle of insulin resistance for a long time. But again, within half a year, he's on 0. তো ৪৩ বছর ধরে এই ডায়াবেটিসে আক্রান্ত থাকার পরেও দেখা গেল যে যেখানে সে প্রতিদিন ৭৫ ইউনিট ইনসুলিন ব্যবহার করত, তার সময় কিছুটা বেশি লেগেছে। যেমন সপ্তাহের হিসাবে তার সময় লেগেছে ৪৫ সপ্তাহ। কিন্তু অ্যা কারণ হচ্ছে যে তার ডায়াবেটিসটা তো ছিল বহুদিন, বহু বেশি দিন ধরে। ফলে এই সমস্যাটার সমাধান হতে তার ক্ষেত্রে সময় কিছু বেশি লেগেছে। কিন্তু সমাধান হয়েছে। Right? On 0. He lost 37 pounds, and his A1C went from 7% to 6.1%. So সে এর মধ্যে ৩৭ পাউন্ড ওজন তার কমেছে। তার কোমরের মাপ ৯ ইঞ্চি কমেছে। তার HbA1c কমে ৭% থেকে কমে ৬.১% এ নেমে এসেছে। even though he's on less medications, his sugars are better. যদিও, যদিও এক্ষেত্রে মনে রাখবেন যে সে কিন্তু ঔষধ কমিয়েছে। ইনসুলিন গ্রহণ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং এই ঔষধ ব্যবহার না করার পরেও তার রক্তের চিনির মাত্রা স্বাভাবিক বা সুস্থতার দিকে এগিয়েছে। That means his diabetes is actually better. Not তার মানে হচ্ছে যে তার ডায়াবেটিসটা আসলে আম ভালোর দিকে এসেছে। ডায়াবেটিসটা ক্রমান্বয়ে আরো খারাপ না হয়ে এবারে ভালোর দিকে আসতে শুরু করেছে। his blood sugars, right? His diabetes, the actual real disease that we're trying to treat. That's actually better. তো তার মানে হচ্ছে তার যে আসল অসুখটা, সেই অসুখটা বরং সেরেছে। ডায়াবেটিস যেটাকে আমরা বলি, তার রক্তের চিনির মাত্রা নিয়ে অ্যাম এ মানে চিনির মাত্রা ডায়াবেটিসটা ভালো হয়ে গেলে তো চিনির মাত্রা এমনিতেই স্বাভাবিক হয়ে যায়। তো চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেও তিনি ডায়াবেটিসটাকে ভালো করে ফেলতে পেরেছেন। Walter had diabetes for 30 years. He was on ওয়াল্টার হচ্ছে পরবর্তী রোগী যে ৩০ বছর ধরে ডায়াবেটিস আক্রান্ত। 70 units of insulin a day.
যে ৭০ ইউনিট ইনসুলিন গ্রহণ করত By প্রতিদিন। week 19, boom, he's off of everything. A1C তা ১৯ সপ্তাহের মধ্যে সে সমস্ত ঔষধ থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন এবং তারপরেও তার A1C কমে ৬.১% থেকে নেমে ৫.৫% নেমে এলো। 5.5%. He doesn't have diabetes. He's তার মানে তার তখন আর ডায়াবেটিস নাই। ৩০ বছর ডায়াবেটিস থাকার পরে তার ডায়াবেটিস নাই। on no medications. His A1C is 5.5%. He suffered with diabetes for 30 years. Unfortunately, he's also my patient. I treated him incorrectly for 20 years before that. But তো এই ৩০ বছরের ১ম ২০ বছর ডাক্তার জেসন ফাং তাকে চিকিৎসা করেছেন এবং ভুল পদ্ধতিতে অর্থাৎ প্রচলিতভাবে যে চিকিৎসা দেয়া হয় সেই চিকিৎসা ডাক্তার ফাংই তাকে দিয়েছিলেন। আ ১ম ২০ বছরে তার কোনো উন্নতি হয়নি। আর এরপরে আ যখন তিনি এই উম আ নতুন যে পদ্ধতি অর্থাৎ ইনসুলিনটাকে কমানোর চেষ্টার যে চিকিৎসা সেটা করলেন, সঙ্গে, সঙ্গে তার ডায়াবেটিস ভালো হয়ে গেল। but he was also, we took him down. Like once we realized, we took him down in 20 weeks, 4 months. So তো এই সমস্যাটা তার ক্ষেত্রেও সমস্যাটি ধরা পড়ার পরে মাত্র ২০ সপ্তাহের মধ্যে তার আম ডায়াবেটিসটাকে এই ৩০ বছরের ডায়াবেটিক রোগীর ডায়াবেটিসকে মাত্র ৪ মাসের মধ্যে আ পুরোপুরি করে ফেলা গেল। আ হ্যাঁ, ৪ মাসই তো বললেন। ৪ মাসের মধ্যে ডায়াবেটিসটাকে পুরো সারিয়ে ফেলা সম্ভব হলো। so is it worth it? 4 months of hard work to reverse 30 years of diabetes? Sounds like a pretty good deal to me. তো ৩০ বছরের ডায়াবেটিস রোগকে এই সারিয়ে ফেলার জন্য ৪ মাস পরিশ্রম করা সেটা কি আসলে যৌক্তিক? তো তিনি বলছেন যে, "আমার কাছে কিন্তু এটা শুনে মনে হচ্ছে এটা চমৎকার একটা আ উপায়।" He doesn't have to worry anymore that he's going to develop diabetic eye disease, diabetic kidney disease, because he doesn't have diabetes. কারণ এই চিকিৎসা বা এই ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলতে পারলে তখন তাকে আর ডায়াবেটিসজনিত চোখের রোগ, ডায়াবেটিসজনিত হৃদরোগ এই সমস্ত নিয়ে ভাবতে হবে না। কারণ তার ডায়াবেটিস নাই। He lost only about 7 pounds. But again, it's not simply the weight, it's the fatty liver that's important. তো তিনি ওজন কমিয়েছিলেন মাত্র ৭ পাউন্ড। তো যেটা প্রমাণ করে যে শুধু এই ওজন কমানোটাই ডায়াবেটিস ভালোর এম যে মূল চালিকা শক্তি তা নয়, বরং তার লিভারের মধ্যে কতটা ফ্যাট ছিল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। লিভারের ফ্যাট যত দ্রুত কমিয়ে আনা যাবে, ডায়াবেটিস তত দ্রুত ভালো হতে শুরু করবে। In Kirk, he actually was diabetic for 18 years, and we took him down from 4 medications to 1. He had a long way to go. This fellow actually lost 117 pounds over the last 18 months. So it's been steadily going down, even as his sugars have stayed stable. He তো কার্কের কথা এরপরে বলছেন, যার ১৮ বছর ধরে ডায়াবেটিস ছিল আম এবং তার উম তার কেসটা একটু জটিল ধরনের কেস ছিল। তার ৪ টে ঔষধ তিনি ব্যবহার করতেন। সেখান থেকে এই ১৮ সপ্তাহে তার ঔষধ খাওয়ার পরিমাণ কমিয়ে একটা ঔষধে নামিয়ে আনা হয়েছে। তার HbA1c ৭% ছিল, সেখান থেকে এখন ৬.৬ এসেছে। আর এই ১৮ সপ্তাহে তার ওজন কমেছে ৫৩ কেজি বা ১১৭ পাউন্ড। actually was just about to go for bariatric surgery. He had met with a surgeon. He was scared, but he was going to go ahead with that. He told me, I said, whoa, hold on 1 second there, Kirk. কার্ক আসলে ব্যারিয়াট্রিক সার্জারি করার জন্যে যাচ্ছিল। তো ডাক্তারের সঙ্গে কথা বলে সমস্ত পরিকল্পনা ঠিকঠাক করে এসেছিল। কিন্তু তার আগে তিনি যখন ডাক্তার ফাংয়ের সঙ্গে কথা বলেন, তখন ডাক্তার ফাং তাকে বলেন, একটু থামো, একটু ধীরে আগাও। চলো আমরা আরেকটা উপায় নিয়ে একটু আলোচনা করে দেখি।" Before you go ahead and do the surgery where they, rewire your intestines, why don't you just give the fasting a try? If fasting is what works, then do the fasting. Don't do the surgery so you can do the fasting. And it's তো তাকে তিনি বুঝিয়ে বলেছিলেন যে, "তুমি চট করে গিয়ে তোমার এই পাকস্থলী বা এই যে নাড়ি-ভুড়ি কেটে একটার সঙ্গে আরেকটাকে এই জোড়া দিয়ে যে পরিবর্তন করা, এই পরিবর্তনটা করার আগে উপোস করার উপায়টা একবার চেষ্টা করে দেখো না কেন? কারণ উপোস যদি করতে পারো এবং সেটা যদি কাজ হয়, তাহলে তো তোমাকে আর এই কাটাছেঁড়া করতে হবে না। তোমাকে এই সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে না।" turns out it wasn't as hard as he imagined it was. এবং দেখা গেল যে সে শুরুতে না খেয়ে থাকাটাকে, উপোস করাটাকে যত কঠিন ভেবেছিল, তার পরবর্তীতে তার অভিজ্ঞতায় দেখা গেল যে সে আসলে বিষয়টাকে অত কঠিন পায়নি। তার কাছে মনে হয়েছে ব্যাপারটা আসলে অত কঠিন নয়। And here he is, 117 pounds lighter and feeling great. And he's তো এখন সে ১১৭ পাউন্ড ওজন কমিয়ে ফেলার পরে তার ওজন অনেক কম এবং তার সে অনুভব করছে যে সে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। another one again. He could barely walk. He could barely get in the door. Now he's moving around. He's jumping around. তো কার্ক হচ্ছে এরকম আরেকটা উদাহরণ যেখানে সে এই তার চেম্বারে ডাক্তার ফাং এর চেম্বারে আসতে যার প্রচন্ড কষ্ট হতো। রীতিমতো যেন নিজেকে টেনে হিচড়ে কোন রকমভাবে ভেতরে আনতেন। আর এখন সে তিরিং-বিরিং করে লাফিয়ে তার চেম্বারে আসে। তার কারণ হচ্ছে তার ওজন এত কমে গিয়েছে, তার গায়ে শক্তি বেড়ে গিয়েছে, তার ডায়াবেটিস নেই। So I'm going to ask Margaret and Ken to come up. So these are these
তো এরপরে তিনি মার্গারেট এবং কেন এই দুজনকে ডেকে তাদের যে ব্যক্তিগত আম অভিজ্ঞতা সেটা শেয়ার করার জন্যে, সেটা সকলকে বলার জন্যে ডাকলেন। তো আমরা এরপরে পরের অংশটা এই মার্গারেটের কথা এবং বাকি যাদেরকে তিনি উদাহরণ হিসেবে সামনে স্টেজে তুলে আনবেন, তাদের কথাটা নিয়ে পরবর্তী ভিডিও করব বা সেটা হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কারণ মূল যে তথ্যটা আমরা জেনে গিয়েছি যে টাইপ 2 ডায়াবেটিস রোগটা আসলে নিরাময়যোগ্য অসুখ এবং এটাকে নিরাময় করার পথটা আসলে বেশ সরল একটা পথ। ইনসুলিন যেই উপায়ে আমরা কমিয়ে আনতে পারবো, যদি সেই পথ অনুসরণ করি তাহলে আমাদের ইনসুলিন কমে গেলে লিভার থেকে ফ্যাট চলে যাবে। ফ্যাটি লিভার চলে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যাবে। তার মানে অল্প ইনসুলিনেই দেহ আম সঠিকভাবে কাজ করতে পারবে। ইনসুলিন কম থাকলে দেহে চর্বি উৎপাদন কম হবে, ওজন কমবে না, ওজন বাড়বে না। বরং ওজন কমতে থাকবে এবং এইভাবে আমরা ক্রমান্বয়ে টাইপ 2 ডায়াবেটিসের হাত থেকে মুক্তি পাবো। এটা যাদের অবস্থা খুব খারাপ তারা যদি চান যে আমি ১ মাসের মধ্যে করব তারও উপায় রয়েছে। আবার কেউ যদি চান যে না আমার অবস্থা অত খারাপ নয় আমি ধীরে, ধীরে ৪ মাস লাগিয়ে করব অথবা ৪ বছর লাগিয়ে করব সেটাও আপনি করতে পারেন। যেটা আপনার জন্য সহজ হয় আপনি সেটা করতে পারেন। তো কিন্তু উপায় রয়েছে। টাইপ 2 ডায়াবেটিসটা আসলে নিরাময়যোগ্য অসুখ এবং এটাকে অ্যাম প্রচলিত চিকিৎসা ব্যবহার করে আ মৃত্যুমুখে পতিত হওয়ার আসলে কোনো কারণ নেই। টাইপ 2 ডায়াবেটিস যতদিন থাকবে ততই তো আপনার ওই ডায়াবেটিস জনিত যে অসুখগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এবং সম্ভাবনা টাইপ 2 ডায়াবেটিস যত খারাপ হবে সেই সম্ভাবনাগুলো তত বাড়বে। তো আ টাইপ 2 ডায়াবেটিসটাকে সেজন্যে সমাধান করাটা অত্যন্ত জরুরি। আর যেহেতু সমাধানটা এত সহজ আপনি উপোস করলেই অ্যা আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যদি প্রতিদিন রোজা রাখি, টাইপ 2 ডায়াবেটিক রোগী যদি প্রতিদিন রোজা রাখি এবং সেহরিতে আমরা যদি শর্করা জাতীয় খাবার না খাই, তাহলেই আমাদের জন্যে টাইপ 2 ডায়াবেটিস থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো কারো যদি প্রয়োজন হয় আরো এম দ্রুত টাইপ 2 ডায়াবেটিস সারাতে চান, তাহলে আরো এম অ্যা চরম বা আরো কার্যকরী পথ ব্যবহার করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে, না আমার অত তাড়াতাড়ি করার দরকার নেই বা কারো ডায়াবেটিস হয়তো ৫ বছর ধরে বা ২ বছর ধরে বা সম্প্রতি হয়েছে, তারা সপ্তাহে হয়তো ২ দিন যদি আ রোজা রাখেন, বুধবার সোমবারে, বৃহস্পতিবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম রেখেছিলেন, সেটা করলেও আপনাদের ডায়াবেটিসটা সেরে যাওয়ার সম্ভাবনা বাড়বে। আর আপনি নিজেই বুঝতে পারবেন যে যদি দেখেন যে ডায়াবেটিস আরো দ্রুত আপনার সারানো দরকার, তাহলে রোজার সংখ্যা বাড়াবেন। আর যদি মনে করেন যে না আরেকটু ধীরে করলেও চলবে, তাহলে রোজা কম করে রাখবেন। কিন্তু রোজার মাধ্যমে এভাবে সারিয়ে ফেলতে পারেন। যারা মুসলিম নন তারা রোজা রাখার প্রয়োজন নেই। তারা আপনারা যেটা করতে পারেন সকালবেলায় হয়তো নাস্তা খাওয়া বন্ধ করে দিতে পারেন। না সকালবেলা নাস্তা খাওয়া বন্ধ করে দিলে আপনি রাতে খেয়েছেন এবং তারপরে দুপুরবেলায় গিয়ে খাবেন। তাহলে একটা বড় সময় আপনার দেহে আসলে কোনো খাবার থাকছে না। এই সময়টায় আপনার লিভারের থেকে যে জমে থাকা চর্বি সেটা খরচ হয়ে লিভারের চর্বি কমবে। ফলে আপনার ইনসুলিন ফলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স টা ভালো হবে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হওয়া মানেই টাইপ 2 ডায়াবেটিস দেহ থেকে বিদায় নেবে। তো আম আজকে এইখানেই শেষ করি। যদি এ বিষয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন। তো আশা করি এই তথ্য জানার পরে আপনারা আমাদের বাংলাদেশ ডায়াবেটিকস সমিতির বা ঢাকা মেডিকেল কলেজের যে এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টের হেড ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বা এদিকে ডাক্তার ফারুক পাঠান বা এরকম যেকোনো প্রফেসর হন আর যাই হন, তারা যখন আপনাকে এই বারবার খেতে বলবে, আরো বেশি, বেশি ইনসুলিন নিতে বলবে, অ্যা এই চিকিৎসাগুলো যখন দেবে তখন নিশ্চিতভাবে জানবেন যে আপনাকে তারা অপচিকিৎসা করছেন, আপনাকে তারা ঠেলে মৃত্যুর দিকে পাঠাচ্ছেন। আর এটা থেকে বেরিয়ে আসবেন কেমনে? সেটা আপনি নিজেই করতে পারেন। এটা বেরিয়ে আসাটা অত্যন্ত সহজ। খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিন, কিটোজেনিক ডায়েট করুন অথবা উপোস করুন। আপনার কিটোজেনিক ডায়েট ভালো লাগে না, ভালো কথা। আপনি উপোস করুন। উপোস করে ডায়াবেটিসটাকে সারিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।